মাধ্যমিক 2024-এর প্রশ্নটা লক্ষ্য করো আগে। এখানে তোমাদের যে কারকটা আসছিল দেখো, তোমাদের এই কারকটা আসছিল 1.10-এ থাকবে কারকটা যে নমিপুত্র পিতার চরণে। দেখতে পাচ্ছ নমিপুত্র পিতার চরণে, তাই না? সেই ভয়ানক ভয় পাচ্ছ না? পিতার নিচে দাগ আছে, কি উত্তর হবে, তাই না? আচ্ছা, ভিডিওটা শেষে দেখো, তারপর তুমি নিজে হাসতে হাসতে এটার উত্তর করতে পারবে। এবার দেখো, এটা 2023-এর প্রশ্ন। তো 2023-এর প্রশ্ন কি এসেছে দেখো, 10 অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে? এসের প্রশ্ন দেখো কি লেখা আছে, কলমের কায়স্থ চিনি। বাপরে বাপ, সমস্যা না? পারবে না তো? চলো ভিডিওটা দেখতে হবে তোমাকে। 2020 সালের প্রশ্ন দেখো, ইসবের মেজাজ চড়ে গেল। 2018 সালের প্রশ্ন দেখো কি এসেছে, রাজায় রাজায় যুদ্ধ হয়। তা না, সমস্যা হচ্ছে কোন কারক হবে, কোন কর্তা হবে? আচ্ছা, ভিডিও দেখো, অবশ্যই আনসার পাবে। দেখো 2025 সালে এই প্রশ্নটা এসেছে, 2 নম্বরের প্রশ্নটা 1.2, বুলবুলিতে ধান খেয়েছে। তো বুলবুলির নিচে দাগ আছে, তাই না? বুলবুলিতে সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে? চালাকি করেছে একটু। যাই হোক, এই উত্তরটা অবশ্যই পরে করাই দিচ্ছি। আগে প্রশ্ন সবগুলো কারক বুঝো, তারপর দেখবি স্মার্টলি তুমি উত্তরটা করতে পারছো। কেমন আছো আমার প্রিয় ছাত্র বোন ও ভাইয়েরা? আশা করছি তোমরা ভালোই আছো। তোমরা নিশ্চিত জেনে গেছো আজকে আমরা আলোচনা করব কারক সম্পর্কে। আমার 10ম শ্রেণীর প্রিয় ছাত্র বোন ও ভাই এবং SLST 2025 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অবশ্যই এবং কার্যকরী একটা বিষয় কারক। আমি ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে এই ক্লাসে কারকের A to Z পোস্ট ম্যাডাম, যেটাকে আমরা বলি ময়না তদন্ত, A to Z করে দেখাবো তোমাদের, এবং একটা আগুন লেগে যাবে ক্লাসে কিন্তু বলছি। তো ধৈর্য সহকারে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে তুমি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবে, এবং এক প্রকারের আমার চ্যালেঞ্জ থাকছে যে তুমি এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবে। নিচের কমেন্টে আমাকে জানাবে না বুঝতে পারলে। তো এটা আমি তোমাদের বলছি, আর যেহেতু ডিটেলসে বলবো, পুঙ্খানুপুঙ্খভাবে বলবো, এবং তোমাদের মাধ্যমিকের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা থেকেও অনেক উদাহরণ দিব, এবং উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাই দিব। তো ভিডিও একটু লম্বা হবে ঠিকই, তাই তোমাকে ধৈর্য সহকারে একবার বিশ্বাস করে তুমি ক্লাসটা করো, অবশ্যই ধৈর্য সহকারে অনেক তোমার উপকার আসবে। আর কারক থেকে আসা প্রত্যেকটা অ্যান্সার, ইচ অ্যান্ড এভরি অ্যান্সার ইউ হ্যাভ, তুমি উত্তর করতে পারবে, তুমি প্রত্যেকটা প্রশ্নেরই আনসার করতে পারবে, এটা আমার কথা রইল। তো বেশি দেরি না করেই আমি বলছি, আরেকটা ভালো জিনিস তোমাদের বলছি, এই সমস্ত পিডিএফটার যতটা আমি স্ক্রিনে করাবো, তোমাদের স্ক্রিনে শো করাবো, সমস্ত পিডিএফটার ফ্রি, মানে নোটসটার সমস্ত নোটসের ফ্রি পিডিএফ আমি তোমাকে কমেন্টে দিয়ে রাখবো। একটা কোড নাম্বার দিব, বা ভিডিওর শুরুতে বা শেষে একটা কোড নাম্বার দিব। সেই কোড নাম্বারে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার 7602061794, আমাদের টিমের পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে তুমি সেন্ড করবে। সেটাতে আমি তোমাকে সম্পূর্ণ ফ্রি সাজেশন ভিত্তিক এই নোটসটা তোমাকে প্রোভাইড করব। চলো শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক কারক অধ্যায়ের বেশ কিছু অজানা এবং জানা জিনিস নিয়ে। চলো শুরু করি। কারক, এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে তোমাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে কারক শব্দটি কোথা থেকে এসেছে। মনে রাখবে, কারক শব্দটি মূলত একটি সংস্কৃত শব্দ, যেটাকে আমরা তৎসম শব্দও বলি। তোমরা তো বলো সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ, তাহলে একটা কথা এখান থেকে প্রশ্ন হয়ে গেল, কারক একটি সংস্কৃত শব্দ যেটাকে আমরা তৎসম শব্দও বলি। এবার 2 নম্বরে লক্ষ্য করো যে কারক মানে কি। কারক যদি আমরা ভাঙি, তাহলে দেখো কারককে ভাঙলে আসবে ক্রি যোগ নক। ক্রি যোগ নক বা অক বলা হয়, অক, ক্রি যোগ নক অথবা অক, একে বলা হয় কারক। ক্রি মানে কি বাবু? ক্রি মানে মনে রাখবে ক্রিয়া, আর নক মানে কি বা অক মানে সম্পর্ক। তো ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক তাকে কারক বলা হয়। তো ক্রিয়ার সাথে কার সম্পর্ক? মনে রেখো, ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক, নামপদ, নাম পদ, নামপদ, তাহলে ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক বলা হয়। একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো এখানে প্রথমে তোমরা মনে রাখো ক্রিয়া কাকে বলে। ক্রিয়া মানে যাকে ইংরেজি থেকে বলা হয় ভার্ব, VERB ভার্ব, আর বাংলায় বলা হয় ক্রিয়া, সোজা বাংলায় বলা হয় কাজ। যে কাজটি করে তাকে বলা হয় ক্রিয়া। যেমন এই সেন্টেন্সটা, এই বাক্যটা তোমরা লক্ষ্য করো, মা ভাত খাবো। এখানে কি কাজ করা বোঝায়? খাবার একটা কাজ। তোমরা জানো খাওয়া দাওয়া করা একটা কি কাজ। তো মা ভাত খাবো, তো মাকে তুমি বলছো কি কাজ করবে, তুমি খাবার একটা কাজ করবে। তো এটা সবাই জেনে গেছো এতক্ষণে যে এই যে তুমি বুঝতে পারছো খাওয়া বা খাবো, এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা কি ক্রিয়াপদ হয়ে গেল, বেশ ফাইনাল। তো আমাদের সম্পর্ক ছিল ক্রিয়া সম্পর্ক, ক্রিয়া বের হয়ে গেল। ক্রিয়ার সাথে কার সম্পর্ক থাকবে? নাম পদের সম্পর্ক থাকবে। ক্রিয়া বাদ দিয়ে যতগুলো পদ থাকবে, দেখো মা একটা পদ, ভাত একটা পদ, তাহলে এই পদগুলোকে আমরা কি বলবো? এই পদগুলোকে আমরা নাম পদ বলবো। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? খাবো,
খাবো হলো ক্রিয়াপদ, কেন কাজটা কে করছে, খাবো করছে, খাওয়া দাওয়া একটা কাজ। আর খাওয়া দাওয়ার সাথে কে, মা এক্সট্রা আছে, ভাত এক্সট্রা আছে, এই দুটাকে আমরা বলবো নামপদ। তো নামপদের সাথে কার সম্পর্ক হলো, এই এন মানে নামপদের সাথে, কে মানে ক্রিয়াপদের যে সম্পর্ক, এন প্লাস কে সমান কি বলা হয়, সেটাকে বলা হয় কারক। অথবা আরেকটা উদাহরণ দেখো, যদি পারো সামনে এসো, একটা বাংলার গান লাইন আছে না, যদি পারো সামনে এসো, সামনে এসে ভালোবাসো। তো এসো, এই যে আসা, কাম কাম আসো, আসো একটা কাজ বোঝায় না, ক্রিয়া। তো এসোটা কি ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাদ দিয়ে যতগুলো পদ থাকবে, যদি, পারো, সামনে, এই যে পদগুলো তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই পদগুলোকে আমরা কি বলবো, এই পদগুলোকে অবশ্যই আমরা বলবো নামপদ। তাহলে এখানেও ক্লিয়ার যে নামপদের সাথে ক্রিয়াপদের অথবা ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকে আমরা সোজা বাংলায় খুব সুন্দর করে কি বলি বন্ধুরা, কারক বলি। তারপরে আরও আরও উদাহরণ দিচ্ছি, যেমন ওই গানটার লাইনটা দেখো তো, যদি পারো সামনে এসো, সামনে এসে ভালোবেসো। দারুণ একটা কবিতার লাইন, গানের লাইন ছিল না, তোমরা তো গান ভালো পারো তাই না, আমি তো সে অর্থে পারি না। তো সামনে এসে ভালোবাসো, ভালোবাসা কিন্তু একটা কাজ তাই না, এটা আবার বলো না যে ভালোবাসলে যত্ন করতে হয়, আদর করতে হয় তাই না, কত স্নেহ করতে হয়। তো ভালোবাসা একটা কাজ, তো ভালোবাসা হলো ক্রিয়াপদ। আর ভালোবাসার সাথে কী কী ছিল, সামনে ছিল, এসেছিল, এইগুলো পদ, তাহলে এগুলোকে বলা হয় নামপদ। তাহলে এই ব্যাপারটা কি ক্লিয়ার তোমরা, যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে বলা হয় কারক। তাহলে কারক থাকলে কি থাকবে, কারক থাকলে একটা ক্রিয়াপদ থাকবেই, এক বা একাধিক ক্রিয়াপদ থাকতে পারে, তাতে চাপ নাই। কারক থাকলে একটা ক্রিয়াপদ থাকবে, বাকি যতগুলো পদ তোমার এক্সট্রা পদ থাকবে তাকে বলা হবে নামপদ। তাহলে তোমার এসএলএসটি বন্ধুরা এবং আমার দশম শ্রেণীর ভাইদের জন্য বলছি, বোনদের জন্য, যে তোমাদের পরীক্ষায় যদি আসে যে কারক কাকে বলা হয়, তোমরা লিখবে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে আমরা কারক বলবো। তোমরা এতক্ষণ কি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার হতেই হবে। এবার দেখো, যেহেতু ডিটেলসে আলোচনা করব, ভিডিও একটু দেরি হবে, দেখো লাস্ট পর্যন্ত। যদি চ্যালেঞ্জ আমার থাকছে, যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমি ভিডিও ডিলিট করব, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে। তুমি অবশ্যই অবশ্যই আমাকে নিচে জানাবে, একটু দেরি হবেই, কারণ ভালো জিনিসের কদর হয় বেশি, ভালো জিনিস একটু বেশি করেই বলতে হয়। আর ডিটেলসে জানতে হলে আমরা তো আর শর্টকাট পড়াই দিতে পারি না, যে শর্টকাট করে বলে দিলাম শেষ হয়ে গেল। ডিটেলসে বলছি আজকে কারক সম্পর্কে, কারকের পোস্টমর্টম হবে। তো কারককে আমরা 6 ভাগে ভাগ করে আলোচনা করব। কারক কয় প্রকার, মনে রাখো, কারক 6 প্রকার। এককে বলা হয় প্রতিকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর দেখো সম্প্রদান কারক, 4 নম্বর আমরা দিয়েছি করণ কারক, 5 নম্বর দেখো অপাদান কারক, 6 নম্বরে মনে রাখো অধিকরণ কারক। এটা বলা হয় কারক কয় প্রকার ও কি কি, বুঝে গেল, কারক 6 প্রকার। তো এবার বহুত প্রতীক্ষিত 1 নম্বর কারক আমরা পড়ব কর্তৃকারক সম্পর্কে। আর ইউ ক্লিয়ার, তুমি ক্লিয়ার, ঠিক আছে। কর্তৃকারক মানে কি, যে ব্যক্তি কাজ করে তাকে বলা হয় কর্তা, বাড়ির কর্তা। বাড়ির কাজ কে করে, তোমার বাড়ির কাজ করে কে, তোমার বাবা। তো তোমার বাড়ির কর্তাকে, তোমার বাবা হলো তোমার বাড়ির কর্তা। বা তোমার বাড়ির কাজ কে করে, তোমার মা, তাহলে তোমার মা তোমার বাড়ির কি কর্ত্রী বলা হয় না। তো যে কাজ করে, যে ব্যক্তি কাজ করে, তুমিও কাজ করো, তুমিও কর্তা, তুমি হেড তাই না, যে ব্যক্তি কাজ করে তাকে কর্তৃকারক বলে। আচ্ছা, অতগুলো মনে রাখতে হবে না, তোমরা খালি একটা জিনিস মনে রাখবে, যে একটা বাক্যকে যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব, একটা বাক্যকে যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, তখন কর্তৃকারক বলে। স্যার ব্যাপারটা বুঝলাম না, নিচে আসো, উদাহরণ দিচ্ছি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, চাতক পাখি ডাকছে, একটা বাক্য, চাতক পাখি ডাকছে। এবার তুমি একটা কাজ করো, তুমি চাতকটাকে চাতক যে শব্দটা আছে সেটাতে আঙুলটা দাও এবং চাতক শব্দটা বন্ধ করে রাখো, আঙুল দিয়ে ধরো, চাতক শব্দটা নাই। তো এই চাতক শব্দ নাই ধরো। এবার আমার প্রশ্ন করো, পাখি ডাকছে, পাখি তো ডাকছে, কে ডাকছে, ডাকা হচ্ছে ক্রিয়াপদ, তোমরা বুঝতে পারছো, ডাকা হচ্ছে ক্রিয়াপদ। তো তুমি আবার প্রশ্ন করো তো, আর পরীক্ষায় দেখো আন্ডারলাইন করা থাকবে, যেটাকে তোকে কারক বের করতে বলবে তোমাকে, তার নিচে কিন্তু আন্ডারলাইন করা থাকবে, মানে নিচে দাগ চিহ্ন থাকবে। চাতকের নিচে দাগ চিহ্ন আছে, তুমি দেখতে পাচ্ছ। এবার তুমি যার নিচে দাগ চিহ্ন থাকবে সেটাকে তুমি বন্ধ করে দিবে। চাতকের নিচে দাগ চিহ্ন আছে, তুমি চাতক ধর নাই, এটা বন্ধ, হাত দিয়ে বন্ধ করে দিলি। তারপর প্রশ্ন কর, কে পাখি ডাকছে, চাতক পাখি ডাকছে, কে ডাকছে, পাখিটা বাদ দিয়ে। এবার প্রশ্ন করো, কে ডাকছে, কে ডাকছে, উত্তর আসবে কি, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে যে চাতক পাখি ডাকছে। তাহলে চাতক পাখি বা চাতক যে আছে সেটা কোন কারক হবে, সেটা হবে কর্তৃকারক। ব্যাপারটা ক্লিয়ার কি, তুমি কে দিয়ে প্রশ্ন করেছো। আচ্ছা, এরপর দেখো, তুমি শুধু আমার, আচ্ছা তুমি শুধু আমার, আমারই থাকবে, গান আছে না, দেখো তুমি শুধু আমার, এখানে তুমি ধর নাই, তুমি নাই, তুমি ধরো তুমি নাই। এবার প্রশ্ন করো, কে শুধু আমার বা কে আমার, অবশ্যই আসবে তুমি। উত্তর কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আসছে, তুমি। তাহলে তুমি শুধু আমার, কে আমার,
তুমি আমার, তাহলে তুমি কি কারক, তাহলে তুমি হয়ে যাবে কর্তৃকারক। তোমার কারণ তুমি কে দিয়ে প্রশ্ন করতে পারছো, আর কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে কর্তৃকারক, যদি উত্তর পাওয়া না যায় তাহলে কর্তৃকারক হবে না। যেমন ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, একটা কবিতা গানের লাইন আছে না, ছেলে ধরো ছেলে নাই, এটা নিচে আঙুলটা দাও, তাই না, আঙুল দিয়েছো, ধর ছেলে নাই, তো প্রশ্ন আসবে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, কে মস্ত মানুষ, কে মস্ত মানুষ, ছেলে, কে দিয়ে প্রশ্ন করেছো না, মস্ত মানুষটা কে, ছেলে, তাহলে ছেলে কে দিয়ে যেহেতু প্রশ্ন করতে পারছো তাহলে ছেলেটা হয়ে যাবে কর্তৃকারক। ক্লিয়ার কি ব্যাপারটা, ক্লিয়ার নেই? তাহলে তোমাদের বাংলা বই থেকে উদাহরণ দিই, যেমন একটা কুকুর চলে গেল, এবার দেখো তো একটা কুকুর চলে গেল, একটার নিচে পরীক্ষায় প্রশ্ন চিহ্ন থাকবে, তো প্রশ্ন কর একটা, ধর একটা নাই, তো কে চলে গেল, উত্তর আসবে একটা কুকুর, একটাকে কে দিয়ে প্রশ্ন করতে পেরেছো, ওই জন্য একটা কি হয়ে যাবে, কর্তৃকারক হবে। ক্লিয়ার? একটা কুকুর চলে গেল, তাই না, অসুখী একজন, কবিতায় একজন, যেমন শিশুরা খেলছিল মায়ের কলে, আফ্রিকা কবিতা আছে না, শিশুরা খেলছিল মায়ের কলে, ধরো শিশুরা নাই, এটা আঙুল দিয়ে চেপে ধরো, ধরো শিশুরা নাই, এবার প্রশ্ন করো কে খেলছিল, কে খেলছিল মায়ের কলে, উত্তর আসবে শিশুরা। কে যদি কে দিয়ে প্রশ্ন, যে শিশু খেলছিল, কে দিয়ে প্রশ্ন না করে তোরা কারা দিয়ে প্রশ্ন কর, যেহেতু শিশুরা আছে, অনেকজন আছে, এবার প্রশ্ন করেছি আমরা কারা খেলছিল মায়ের কলে, উত্তর আসবে শিশুরা খেলছিল মায়ের কলে। তো কোনো বাক্যকে যদি তুই কারা দিয়ে প্রশ্ন করতে পারিস, বা তুমি যদি কারা দিয়ে প্রশ্ন করতে পারো, তাহলে সেটা কি কারক হয়ে যাবে, সেটা কর্তৃকারক হয়ে যাবে। গেটিং মাই পয়েন্ট? আশা করছি বুঝতে পারছো, কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। এবার দেখো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, হারিয়ে যাওয়া কালি কলম থেকে দিয়েছি। ধরো আমির নিচে আন্ডারলাইন করা আছে বা দাগ চিহ্ন দেওয়া আছে, তখনই তুমি কি করবে, কলমটা দিয়ে বা তোমার আঙুল দিয়ে আমির চিহ্নটাকে কাটায় দিবে, আমি নাই ধরো। তো এবার প্রশ্ন করো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, কে লেখালেখির আপিসে কাজ করে, উত্তর বলো, উত্তর কে, আমি। কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ না, কে লেখালেখির অফিসে কাজ করি, আমি লেখালেখির অফিসে কাজ করি, তাহলে আমি কোন কারক হয়ে যাবে, কর্তৃকারক। কারণ তুমি কে দিয়ে প্রশ্ন করতে পারছো, এখানে কি বলতে পারবে যে কি লেখালেখির অফিস, বলা যাবে না, কের নিচে, তাহলে কে অফিসে কাজ করে, আমি অফিসে কাজ করি, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, কে সেখানে কাজ করে যেটা লেখালেখির অফিস, আমি, তাহলে উত্তর হবে কর্তৃকারক। যেমন হারিয়ে যাওয়া কালি কলম থেকে আরেকটা দিয়েছি, বড়রা শিখিয়ে দিয়েছিল, বড়রার নিচে দাগ চিহ্ন আছে। তো এবার তোমরা দেখো পরীক্ষা এরকম করবে, কারা শিখিয়ে দিয়েছিল, দেখো বড়রা নাই, কারা শিখিয়ে দিয়েছিল, ধর বড়রা নাই, তা কারা শিখিয়ে দিয়েছিল, আমি প্রশ্ন করলাম, উত্তর কি আসবে, উত্তর আসবে বড়রা। কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি কি না বাবু, উত্তর যেহেতু পেয়েছি, তাহলে কারা শব্দটি কি হবে, কারা শব্দটি হবে আমাদের, বা কারা পদটি হবে আমাদের কোন কারক, কারা হবে কর্তৃকারক। আর ইউ ক্লিয়ার? আশা করছি তুমি ক্লিয়ার আছো। আরও বহুরূপী থেকে আমি একটা দিয়েছি, দেখো গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, তাহলে প্রশ্ন করো তো, হরিদার নিচে দাগ আছে তো হরিদাকে কাটে দিতে হবে, হরিদা নাই, তারপর প্রশ্ন করো গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন কে, উত্তর আসবে হরিদা। যেহেতু কে দিয়ে তুমি প্রশ্ন করছো তাহলে কি উত্তর আসবে, কর্তৃকারক। তাহলে মনে রাখবে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেহেতু কর্তৃকারক হয়, তাহলে এখানে তুমি কে দিয়ে প্রশ্ন করতে পেরেছো এবং উত্তরও পেয়ে গেছো, ওই জন্য হরিদা হবে আমাদের কর্তৃকারক। এমন কি হবে যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন, কি জন্য, কি জন্য হবেই না, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন কে, হরিদা, ওই জন্য হরিদা কর্তৃকারক। দেখো এবার, ভবিষ্যতে আর কখনো এদের ঘরে তুমি স্থান পাবে না, তাই না, ভবিষ্যতে আর কখনো এদের ঘরে তুমি স্থান পাবে না, তো এটাকে তুমির নিচে দাগ আছে, তাহলে তুমিটাকে একটা কাজ করো, তুমিকে কাটাই দাও। এবার বলো, ভবিষ্যতে আর কখনো এদের ঘরে কে স্থান পাবে না, তুমি স্থান পাবে না, কে দিয়ে প্রশ্ন করছি, উত্তর চলে আসছে তুমি। এমনি এটা ধরো, এটা না, এটা দিয়ে প্রশ্ন করো, তুমি স্থান পাবে না, কে স্থান পাবে না, কে স্থান পাবে না, উত্তর তুমি। যেহেতু কে দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, উত্তর পেয়ে যাচ্ছ, ওই জন্য কে হয়ে যাবে কোন কারক, তুমি হয়ে যাবে কোন কারক, তুমি কর্তৃকারক। আসছে নবীন, এবার প্রশ্ন করো তো, প্রলয় উল্লাস থেকে দিয়েছি, আসছে কে আসছে, কে, উত্তর আসছে নবীন আসছে, কে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পেয়ে গেছো, এই জন্য কে নবীন হয়ে যাবে কর্তৃকারক। এবার পথের দাবি থেকে দিয়েছি, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, ধরো রামদাসের নিচে দাগ আছে তো রামদাস নাই, এবার প্রশ্ন করো কে কোনো প্রশ্ন করিল না, কে কোনো প্রশ্ন করিল না, উত্তর রামদাস কোনো প্রশ্ন করিল না, রামদাস যেহেতু কোনো প্রশ্ন করে না, আর কে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর কি পাচ্ছ, রামদাস, কে আর কোনো প্রশ্ন করলো না, উত্তর রামদাস, কে দিয়ে প্রশ্ন করেছো, ওই জন্য রামদাসটা হয়ে যাবে কোন কারক, অবশ্যই কর্তৃকারক। এবার পথের দাবি থেকে আরেকটা দিচ্ছি, দেখো বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল, কে এর চাকরি করে দিয়েছিল, বাবাইয়ের নিচে দাগ আছে তো বাবাই নাই, ধরো যার নিচে দাগ থাকবে তাকে কাটে দিবে, সে নাই। এবার দেখো প্রশ্ন করো, কে একদিন চাকরি করে দিয়েছিল,
উত্তর আসবে বাবাই একদিন চাকরি করে দিয়েছিল। বাবাই, তো কে? বাবা। কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ, উত্তর কি? উত্তর বাবাই। তাহলে বাবা এটা হয়ে যাবে কোন কারক? কর্তৃকারক। আর বিভক্তি নিয়ে তোমরা সমস্যা নেবে না, একদম চাপ নেবে না, কারক শেষ হয়ে যাক, বিভক্তি তো মানে 2 মিনিটের কাজ করে দেবো আমি, সমস্যা নাই। বিভক্তি তোমাদের 5-6 মিনিটে একটা ক্লাস করে ঠিক করে দেবো। গেটিং? এবার আরও দিয়েছে দেখো, হাত ধরাধরি করে অমৃত ঈশব এদের কাছে এলো। অমৃত আর ঈশবের গল্প জানো তো তোমরা? হাত ধরাধরি করে অমৃত ঈশবের নিচে দাগ চিহ্ন আছে তো, এটা তুমি কেটে দাও। এবার প্রশ্ন করো, হাত ধরাধরি করে কে এদের কাছে এলো? অমৃত ঈশব। বা কারা এদের কাছে এলো? অমৃত আর ঈশব এদের কাছে এলো। কে বা কারা দিয়ে প্রশ্ন করে তুমি কি উত্তর পাচ্ছ? অমৃত বা ঈশব। তুমি অমৃত বা ঈশব বাদ দাও, প্রশ্ন করো হাত ধরাধরি করে কে এদের কাছে এলো? অমৃত আর ঈশব। অথবা হাত ধরাধরি করে কারা এদের কাছে এলো? অমৃত আর ঈশব এদের কাছে এলো। যেহেতু তুমি কে বা কারা দুটাই দিয়ে এখানে প্রশ্ন করতে পারছো, তাহলে এটা ঝকঝক করে কোন কারক? এটা ঝকঝক করে আমাদের কর্তৃকারক, তাই না? এবার তুমি এটা বলো তো, এটা কোন কারক হবে? নদের চাঁদ বলিল। অবশ্যই কমেন্টে লিখবে, কিন্তু না লিখলে কিন্তু বলছি নদের চাঁদ বলি, তোমাকে লিখতেই হবে, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য কথাগুলো বলছি। নদের চাঁদ বলিল, এটাকে প্রশ্ন করবে, নদের চাঁদ ধরো নাই, এবার প্রশ্ন করবে কে বলিল? উত্তর আসবে কে? নদের চাঁদ। তাহলে বলো তো এটা কোন কারক হবে? নিচে কমেন্টে নদের চাঁদ লিখে কোন কারক সেটা অবশ্যই আমাকে জানাবে। যাই হোক, আশা করছি কর্তৃকারক নিয়ে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নেই। কর্তৃকারক তুমি সুন্দর করে বুঝে গেছো। এবার আসো আরেকটা বিভাগে। কর্তৃকারককে আমরা 4 ভাগে ভাগ করি। মানে পরীক্ষায় যদি আসে কর্তৃকারক কয় প্রকার? 4 প্রকার। কর্তৃকারক কয় প্রকার? 4 প্রকার। সুন্দর করে আবার দেখে নাও কর্তৃকারক 4 প্রকার কী কী। তার আগে একটা কাজ করো, আমি তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো তো এখানে পূজা ভাত খায়, তো এখানে পূজার নিচে আন্ডারলাইন আছে, তো পূজাকে কেটে দিতে হবে, তাই না? যার নিচে আন্ডারলাইন থাকবে তাকে ভাবতে হবে সে নাই। পূজা ভাত খায়, তো প্রশ্ন কর কে ভাত খায়? উত্তর আসবে পূজা। তাহলে কে দিয়ে প্রশ্ন করে যেহেতু উত্তর পাচ্ছ, তাহলে সেটা কোন কারক হবে? সেটা হয়ে যাবে কর্তৃকারক। তো এবার মনে রাখবে যে একটা বাক্যে, এই যে এত সুন্দর একটা বাক্য দেখতে পাচ্ছ পূজা ভাত খায়, একটা বাক্যে যদি একটা কর্তৃ থাকে, এই যে পূজা একজন না, একজন লোক থাকে, একজন যদি কর্তৃকারক থাকে তাহলে সেটাকে বলা হয় মুখ্য কর্তা। এই 4 প্রকার আমি পড়াচ্ছি। কর্তৃকারক 4 প্রকারের মধ্যে এক প্রকারের নাম হচ্ছে মুখ্য কর্তা। তো মুখ্য কর্তা কাকে বলবে বাবু? যেমন পূজা ভাত খাই, এখানে কর্তৃ কজন আছে? একজনই আছে, পূজায় আছে একজন, ওই জন্য পূজা হবে মুখ্য কর্তা। যদি বলি যে রাম গাড়ি চালাবে, রামের নিচে দাগ আছে, তাহলে কে গাড়ি চালাবে? উত্তর হবে রাম। রাম গাড়ি চালাবে, তাহলে রাম কোন কারক? কর্তৃকারক। কর্তৃকারকের কোন কর্তা? মনে রাখবে মুখ্য কর্তা। ঠিক আছে? 2 নম্বরে তোমরা মনে রাখো এটা যে কর্তৃক হয়ে গেল, চারটা তো আছে না। 2 নম্বরে তোমরা মনে রাখো এই কথাটা যে বাঘে মহিষে এক ঘাটে জল খায় না। বাঘে মহিষে এক ঘাটে জল খায় না। তো এবার দেখো বাঘে মহিষে, এই দেখো তো বাবু, বাঘে মহিষে এক ঘাটে জল খায় না। বাঘে মহিষের নিচে দাগ আছে তো কাটা চিহ্ন দাও। কে এক ঘাটে জল খায় না? কে কে? উত্তর হবে বাঘে মহিষে এক ঘাটে জল খায় না। এখানে কিন্তু কে কে, বাঘে আর মহিষ দুজন আছে, দুজনে কিন্তু এক ঘাটে কি খায় না? জল খায় না। কে দিয়ে প্রশ্ন করেছো? তাহলে অবশ্যই কোন কারক? কর্তৃকারক। এবার পরীক্ষায় যদি আসে কর্তৃকারকের কোন বিভাগের মধ্যে পড়ছে, এটাকে মুখ্য কর্তা না বেতিহার কর্তা? তো মনে রাখবি এটা হবে বেতিহার কর্তা। বেতিহার মানে কি তোমরা জানো? একের বেশি। বেতিহার মানে হচ্ছে একের বেশি যদি কর্তা থাকে, তো একের বেশি লোক যদি কাজ করে তাকে বেতিহার কর্তা বলে। দেখো তো এখানে পূজা একা ছিল না, পূজা আগের উদাহরণে পূজা একা ছিল, ওই জন্য মুখ্য কর্তা। এখানে 2টা নাম আছে, দেখো বাঘে মহিষে এক ঘাটে জল খায় না, তাহলে কে কে? বাঘে আর মহিষে। তো কোনো বাক্যে যদি তুমি 2টার কর্তা দেখতে পাও, একের বেশি 2টা বা 3টা কর্তা দেখতে পাও, এইভাবে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হবে বেতিহার কর্তা। এর আগে আমরা একটা অমৃত আর ঈশবের দেখলাম না? দেখো তো হাত ধরাধরি করে অমৃত ঈশব এদের কাছে এলো। কে কে এদের কাছে আসলো? অমৃত আর ঈশব। তাহলে অমৃত আর ঈশব কোন কর্তৃকারক? তো হবেই। কর্তৃকারকের কোন কর্তা হবে? মনে রাখো কর্তৃকারকের বেতিহার কর্তা হবে। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? যে একটাই যদি কর্তা থাকে তাহলে সেটাকে বলা হবে মুখ্য কর্তা, আর একের বেশি যদি কর্তা থাকে তাহলে সেটাকে বলা হবে বেতিহার কর্তা। এবার তোমরা এখানে দেখো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি কর্তৃকারক। তাহলে কর্তৃকারক 4 প্রকারের মধ্যে এক প্রকার জেনে নিলাম আমরা মুখ্য কর্তা, আরেক প্রকারে আমরা জেনে নিলাম বেতিহার কর্তা। 3 নম্বরটা দেখো, রাজিক স্যার ছাত্রদের পড়াচ্ছেন। এবার এখানে ইন্টারেস্টিং বিষয় দেখো, রাজিক স্যার ছাত্রদের পড়াচ্ছেন। এবার দেখো কে পড়াচ্ছেন? রাজিক স্যার পড়াচ্ছেন। কাদের পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছেন। ঠিক আছে, তাহলে এখানে কে কে কাজ করছে? অবশ্যই রাজিক স্যারও কাজ করছে, ছাত্ররাও কাজ করছে। কি কাজ করছে? দুজনেই পড়াচ্ছে, মানে কেউ পড়াচ্ছে একজন, আরেকজন পড়াশোনা করছে। তাহলে পড়াচ্ছেন ক্রিয়া, তো এটা তো কর্তৃকারক না? কে?
পড়াচ্ছেন। আমি যদি রাজিক স্যারের নিচে যেহেতু দাগ আছে তো রাজিক স্যার দেখছি, রাজিক স্যার পড়াচ্ছেন, তাহলে কে পড়াচ্ছেন, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে রাজিক স্যার, তাহলে রাজিক স্যার কর্তৃকারক অবশ্যই। ছাত্রদের পড়াচ্ছেন রাজিক স্যার, কাদের পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন, কাকে, ছাত্রকে বা ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে দুটাই কর্তৃকারক, দুটাই কোন কারক ধর, কর্তৃকারক ধরো। এবার এই জিনিসটা এখানে তোমরা খেয়াল রাখো যে এভাবে যদি কোনো জিনিস হয়, এখানে পড়াচ্ছে কে, পড়াচ্ছে রাজিক স্যার, যে কাজটা করাচ্ছে, আমি যেহেতু কাজটা করাচ্ছি তাহলে যে কাজটা করাচ্ছে স্যার তাকে বলা হবে প্রযোজক কর্তা, আর যে কাজটা করছেন, কে করছে কাজটা, ছাত্ররা কাজটা করছে, তো ছাত্রদের বলা হবে প্রযোজ্য কর্তা। আচ্ছা, ব্যাপারটা তোমরা ক্লিয়ার হওনি। দেখো এখানে আরেকটা ব্যাপার মনে রাখো, দুজন এখানে কাজটা করবে, একটা রাজিক স্যারও কাজ পড়াচ্ছে, ছাত্ররাও পড়ছে, তো কাজটা দুজন কাজটা করলেও যে কাজটা করাবে সে হবে প্রযোজক কর্তা, আর যে কাজটা করছে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। একটা জিনিস ক্লিয়ার করো, এটা যদি তোমার মনে না থাকে একটা শর্টকাট ট্রিক বলছি আমি। দেখো তুই যে কাজ তোমাকে করাবে সে বেশি জানে না না তুমি বেশি জানো, অর্থাৎ বলছি আমি রাজিক স্যার বেশি জানে না তুমি বেশি জানো, ধরো 1 মিনিটের জন্য মনে করো রাজিক স্যার বেশি জানে, সে আমার স্যার, ওই জন্য সে বেশি জানে, আর তুমি কম জানো, তো কে কে পড়াচ্ছে আমাদের, রাজিক স্যার আমাদের পড়াচ্ছে। তো দেখো প্রযোজক কর্তা রাজিক স্যারকে, রাজিক স্যার প্রযোজক কর্তা, তো প্রযোজক কর্তা দেখো প্রযোজক কর্তায় কটা ওয়ার্ড আছে, 4টা, আর প্রযোজ্য কর্তায় কটা ওয়ার্ড আছে, 3টা। তো প্রযোজকে কটা ওয়ার্ড আছে, 4টা, আর প্রযোজ্যতে কটা ওয়ার্ড আছে, 3টা। তাহলে কে বড়, প্রযোজক বড় না প্রযোজ্য বড়? অবশ্যই প্রযোজক বড়, কারণ 4টা শব্দ আছে ধরো, আর প্রযোজ্যতে 3টা শব্দ আছে। এখানে দেখো রাজিক স্যার বড় না ছাত্ররা বড়, রাজিক স্যার বড়, তো ওই জন্য রাজিক স্যার বড়টা নেবে প্রযোজক কর্তা, ছাত্ররা ছোট, ওই জন্য ছাত্রটা কম নেবে প্রযোজ্য কর্তা। গেটিং মাই পয়েন্ট? যে কাজটা করাচ্ছে যেহেতু সে বড়, তাই ওই প্রযোজক আর প্রযোজ্যর মধ্যে কনফিউজ জীবনে হবে না, যে কাজটা করাচ্ছে সে তো বড়, ওই জন্য সে বড়টা নেবে, সে প্রযোজক, কারণ 4টা অক্ষর আছে। আর যে পড়ছে ছাত্ররা ছোট, সে ছোটটা নেবে, ওই জন্য প্রযোজ্য, 3টা ওয়ার্ড আছে। ক্লিয়ার হবে না ব্যাপারটা মনে হয়? দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, মা মেয়েকে চাঁদ দেখাচ্ছে। এবার দেখো তো, মা মেয়েকে চাঁদ দেখাচ্ছে, চাঁদ দেখছে কে, দেখছে মেয়ে, চাঁদ দেখছে কে, মেয়ে, আর কে দেখাচ্ছে, মা দেখাচ্ছে, তাহলে বড়কে, বড় এখানে মা, তাহলে মা কি করতে হবে, যেহেতু বড় আর প্রযোজক শব্দটা বড়, 4টা শব্দ আছে, তাহলে মা হবে প্রযোজক কর্তা, মেয়ে হবে প্রযোজ্য কর্তা। গেটিং? তাহলে যে বড়, তাহলে সাপুরি সাপ মারছে, আমি যদি বলি সাপুরি সাপ মারছে, কে, সাপুরি কাকে মারছে, সে সাপকে মারছে। তাহলে তুমি যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে বড়, কে বড়, সাপুরিটা বড়, তাহলে সে হবে প্রযোজক কর্তা, আর যে ছোট সে হবে প্রযোজ্য কর্তা। গেটিং মাই পয়েন্ট? তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে যে বড়, আরেকবার বলছি কিন্তু এটা ভুলে যাবে তোমরা, যে রাজিক স্যার প্রযোজক কর্তা কেন, কারণ রাজিক স্যার ক্লাসটা করাচ্ছে। তাহলে বইয়ের উদাহরণগুলো তোমরা যেটা পাবে যে বড় সে প্রযোজক কর্তা, কারণ মনে রাখবে প্রযোজকে 4টা ওয়ার্ড আছে আর প্রযোজ্যতে 3টা ওয়ার্ড আছে। সত্যি 12 বছর ধরেই আমি এসব ক্লাস করাচ্ছি অফলাইনে, তাহলে অবশ্যই একটা অভিজ্ঞতা থাকার কথা। আর অফলাইনে এভাবে বলি তো একবারেই মনে ওরা বুঝে যায়, তো তোমাদের জন্য এটা বলার চেষ্টা করছি, তাও অনলাইনে তোরা বুঝতে না পারলে তোমরা অবশ্যই বলবে। তাহলে কর্তৃকারক 4 প্রকার ক্লিয়ার হয়ে গেল। মুখ্য কর্তা কাকে বলবে, মুখ্য কর্তা তোমরা তাকেই বলবে যদি একটা করতে থাকে, যেমন পূজা। আর ব্যতিহার কর্তা কাকে বলবে, যদি 2টা কর্তা থাকে, যেমন বাঘ মহিষে 1 ঘাটে জল খায় না। আর প্রযোজক আর প্রযোজ্যের মধ্যে জীবনে কনফিউজ হবে না, তাই না? প্রযোজক কোনটা, যে কাজ করাচ্ছে, রাজিক স্যার কাজ করাচ্ছে ওই জন্য প্রযোজক, আর ছাত্ররা কাজ করছে ওই জন্য প্রযোজ্য, কারণ প্রযোজ্যতে 3টা ওয়ার্ড আছে আর প্রযোজকে 4টা ওয়ার্ড আছে, 4টা যেহেতু ওয়ার্ড আছে তাহলে অবশ্যই সে বেশি জানে, যে বেশি জানে সেই হবে প্রযোজক। কেন, রাখাল গরু চড়াই, আমি যদি বলি রাখাল গরু চড়াই, তাহলে কে গরু চড়াই, রাখাল গরু চড়াই, রাখালকে কে দিয়ে প্রশ্ন করলে, রাখাল তো কর্তৃকারক, তাহলে রাখাল কী হবে, প্রযোজক কর্তা। কি রাখাল কাকে চড়াই, গুরুকে চড়াই, তাহলে গুরুও তো কর্তৃকারক, তাহলে গুরু কি, গুরু হবে প্রযোজ্য কর্তা, কারণ রাখাল বড়, রাখাল বেশি জানে ওই জন্য, আর গুরু কম জানে, গুরু ছোট, কারণ গুরুকে চড়াচ্ছে ওই জন্য গুরু হবে প্রযোজ্য কর্তা। গেটিং মাই পয়েন্ট? এই জিনিসটা যদি ক্লিয়ার না হও তাহলে আমাকে নিচে বলতে পারো। এবার আমরা 2 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, যাকে বলা হবে কর্মকারক। তোমরা কি ক্লিয়ার? কর্মকারক সম্পর্কে একবার আলোচনা করবো, তোমরা এটা দেখে নিতে পারো। কর্তৃকারক 4 প্রকারভেদটা, এবার কর্মকারক তোমরা লক্ষ্য করো। কর্মকারক দেখো, কর্মকারকের সোজা মনে হবে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায়। একটা বাক্যকে আমরা যখনই কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলা হবে কর্মকারক। যেমন বলছি, আর কিছু জীবনে পাই বা না পাই শুধু তোমাকেই চাই, তাই না? একটা গানের লাইন আছে, শুধু তোমাকেই চাই, শুধু কাকে চাই, কাকে দিয়ে প্রশ্ন করো। ধরো যে মনের কারকের নিয়ম তো জানো, যার নিচে দাগ থাকবে তাকে তুমি কেটে দাও, কেটে দিলে এবার প্রশ্ন করো শুধু কাকে চাই,
উত্তর আসবে তোমাকেই চাই। এমন এখানে প্রশ্ন করতে পারবে শুধু কে চাই, শুধু কি চাই, এরকম বলা যায় যাচ্ছে না। তো এখানে প্রশ্ন করা যাচ্ছে কাকে চাই, শুধু তোমাকেই চাই। কাকে দিয়ে প্রশ্ন করেছো, আর তোমরা জানো যে কোনো শব্দকে যদি কাকে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে সেটা কি কারক হয়ে যাবে, সেটা কর্মকারক হয়ে যাবে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার। গানের নিচে দাগ আছে তো কাটে দাও, তাহলে এ কি আমার, উত্তর আসবে এ গান আমার। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ না, ওই জন্য এটা হয়ে যাবে কর্মকারক। গেটিং মাই পয়েন্ট? আশা করছি বুঝতে পারছো। এবার আমি বলছি পূজাকে কলম দাও, কলমের নিচে দাগ আছে তো কলম কেটে দাও, কেটে দিয়ে বলো পূজাকে কি দাও, উত্তর কলম দাও। তাহলে কি দিয়ে প্রশ্ন করেছো, তাহলে কোন কারক পাবে, কর্মকারক। এবার দেখো অনেক বই ছাপা হয়েছে মেশোর, জ্ঞানচক্ষু থেকে বইয়ের নিচে দাগ আছে, তাহলে বইকে কেটে দাও। অনেক কি ছাপা হয়েছে মেশোর, কি ছাপা হয়েছে মেশোর, বা মেশোর কি ছাপা হয়েছে, উত্তর আসবে বই। তুমি কি দিয়ে প্রশ্ন করতে পারছো, ওই জন্য এটা হয়ে যাবে কর্মকারক। আমি তাকে ছেড়ে দিলাম, আমি কাকে ছেড়ে দিলাম, তাকে। তুমি পড়েছো তো অশোকে একজনে, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কাকে দিয়ে প্রশ্ন করতে পারছো। আর তোমরা জানো যে কোনো শব্দকে যদি কি, কোনো বাক্যকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারো তাহলে যে উত্তর আসবে সেটাকে বলা হবে কর্মকারক। এবার দেখো আমি তাকে ছেড়ে দিলাম, আমি কাকে ছেড়ে দিলাম, উত্তর আসবে তাকে, তাহলে তাকে কোন কারক হবে, তাকে হয়ে যাবে কর্মকারক। অবশ্যই এটার আমি তোমাদের ফ্রি নোটস এবং পিডিএফ প্রোভাইড করবো, একটা কোড নাম্বার দেবো। তো আর তোমরা কমেন্টে যেগুলো কথা বলছি সেগুলো কমেন্টে লিখবে, আর কোড নাম্বার দেবো, অবশ্যই এগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। এবার দেখো আর কর্মকারকে আরও উদাহরণ দিয়েছি, আরও বেঁধে বেঁধে থাকি থেকে, আমাদের শিশুদের সব মানে মরদেহ, জানো তো, আমাদের শিশুদের সব। তো আমাদের শিশুদের কি প্রশ্ন করো তো, সবের নিচে দাগ আছে তো কাটে দাও। তো আমাদের শিশুদের কি আছে পড়ে, আমাদের শিশুদের সব মানে মরদেহ পড়ে আছে কি, তাহলে যেহেতু কি দিয়ে প্রশ্ন করতে পারছো তাহলে এটা হয়ে যাবে কর্মকারক। এবার দেখো বিদ্রুপ করেছিল ভীষণকে, আফ্রিকা থেকে পেরেছো না, কাকে বিদ্রুপ করেছিল, উত্তর আসবে ভীষণকে। ভীষণের নিচে দাগ আছে তো কাতা চিহ্ন যাও, কাকে বিদ্রুপ করেছিল, উত্তর আসবে ভীষণকে। তাহলে এটা কোন কারক হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে পারছো মানে কর্মকারক। দেখো এবার হারিয়ে যাওয়া কাঠের কলম থেকে, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। খাগের কলমের নিচে দাগ আছে তো কেটে দাও। খাগের কি দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়, উত্তর আসবে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়। তাহলে কলম কি হয়ে যাবে, কলম হয়ে যাবে কর্মকারক। এখানে এমন বলতে পারবে কে দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়, কলম। হ্যাঁ, কে দেখা যায়, কলম দেখা যায়, পাগল হয়েছে নাকি। কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়, মনে রাখবে কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। এই জন্য এটা হয়ে যাবে আমাদের কর্মকারক। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, ফাউন্টেন পেনের কথা জানো তোমরা, যে হারিয়ে যাওয়া কালি কলম। আমার মনে পড়ে প্রথম কি কথা, কি কথা, ফাউন্টেনের নিচে দাগ আছে তো ফাউন্টেন কেটে দাও। আমার মনে পড়ে প্রথম কি কথা, মনে পড়ে কি কথা, ফাউন্টেন পেনের কথা। কি দিয়ে, কে মনে পড়ে, কাকে মনে পড়ে, তাও হচ্ছে না, কি মনে পড়ে, ফাউন্টেন মনে পড়ে বাবু। ফাউন্টেন যেহেতু মনে করে তাহলে সেটা হবে কর্মকারক। দেখ প্রলয় উল্লাস থেকে দিয়েছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব কি কর, উত্তর আসবে জয়ধ্বনি আছে তো কেটে দাও, কেটে দিয়ে প্রশ্ন করো তোরা সব কি কর, তোরা সব জয়ধ্বনি কর। কি দিয়ে প্রশ্ন করেছো তাহলে কোন কারক হবে, কর্মকারক হবে। একাধিক উদাহরণ দিয়েছি ব্যাপারটা ক্লিয়ার জন্য। এবার এটা তোমরা আমাকে লিখে জানাবে, ওই নতুনের কেতন উড়ে কাল আসছে এবার কাল বৈশাখীর ঝড়। ওই নতুনের কেতন আছে, কেতনের নিচে আন্ডারলাইন আছে তো কেটে দিলাম। তাহলে প্রশ্ন করো ওই নতুনের কি উড়ে ওই নতুনের কেতন উড়ে আসছে এবার কাল বৈশাখের ঝড়। তাহলে ওই নতুনের কি উড়ে কাল বৈশাখের ঝড় আসছে, উত্তর আসবে কেতনের। তাহলে কেতনটা এখানে কোন কারক হবে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লেখো। এবার তোমরা কর্তৃকারকের মতো কর্মকারক দেখো, কর্মকারক দুই প্রকার, কর্তৃকারক তোমরা 4 প্রকার দেখেছো না, তো কর্মকারক 2 প্রকার। একটাকে বলা হয় গৌণ কর্ম, আর একটাকে বলা হয় মুখ্য কর্ম। আচ্ছা, ব্যক্তিবাচক বস্তুবাচক বোঝার আগে এটা জিনিস বুঝে নাও, ব্যক্তি কাকে বলে, আমরা যারা মানুষ, যাদের আমরা মানুষ না, মানুষকে কি বলা হয়, ব্যক্তি। যাদের প্রাণ আছে আমরা মানুষ, তাদের বলা হয় ব্যক্তি। আর বস্তু কোনগুলোকে বলা হয়, এই যে খাতা কলম মোবাইল ব্লুটুথ ধন সম্পদ পোশাক পরিচ্ছদ, এই যে আছে এই জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, সেগুলোকে বলা হয় বস্তু। এবার আমাকে তোমরা বলো তো বাবু, যে ব্যক্তি আগে না বস্তু আগে, অর্থাৎ লোক আগে না লোকের খাবার আগে, খাবার বস্তু
আর লোক হচ্ছে মানুষ হচ্ছে ব্যক্তি। তাহলে অবশ্যই তোমরা বলবে স্যার মানুষ আগে, মানুষ বেঁচে থাকলে তো ধন থাকবে, মানুষ বেঁচে থাকলে তো সম্পদ থাকবে, মানুষ বেঁচে থাকলে তো মোবাইল থাকবে। মানুষ হচ্ছে ব্যক্তি, আর ধন সম্পদ মোবাইল এগুলো হচ্ছে বস্তু। তো মানুষ থাকলেই তো, মানুষ বেঁচে থাকলে তো এগুলো থাকবে, তাই না? তাহলে মানুষ হচ্ছে ব্যক্তি, আর এই যে ধন সম্পদ পোষক এগুলো হচ্ছে বস্তু। তো মনে রাখবে তোমরা যে কর্মকারক যে দুই প্রকার, একটা হচ্ছে গৌণকর্ম। গৌণকর্ম যদি ব্যক্তি থাকে, ব্যক্তি সেটাকে বলা হবে গৌণকর্ম। আর মুখ্য কর্ম করলে বস্তু যদি থাকে, তাহলে ব্যক্তি থাকলে হবে হচ্ছে গৌণকর্ম, আর এই যে বস্তু দেখতে পাচ্ছ তোমরা, বস্তু থাকলে হবে হচ্ছে মুখ্য কর্ম। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হও। তোমরা এবার একটা শর্টকাট উদাহরণ দিচ্ছি। ক খগুলো তোমরা পড়তে জানো? ক খ জানো তো? ক খ আমাকে বলো তো বাবা, ক খগুলো যখন তোমরা পড়ো আগে গ আসে না আগে ম আসে? পাগল হয়েছো, আগে গ আসে, তুমি ম বলছো কেন? আগে ক খ গ, গ আছে, গ আসে, কি আসে? ক খগুলো পড়তে গেলে আগে কি আসে? আগে গ আসে। আর একটা জিনিস তুমি আরও মনে করো যে মানুষ আগে না ধন সম্পদ বস্তু আগে, ব্যক্তি আগে না বস্তু আগে? অবশ্যই ব্যক্তি আগে। তাহলে মনে রাখবে শর্টকাট, যদি ব্যক্তি থাকে তাহলে সেটা হবে গৌণকর্ম। বাক্যে যদি ব্যক্তির কথা লেখা থাকে সেটা হবে গৌণকর্ম, কারণ গ আগে আসে, আর ব্যক্তি আর বস্তুর মধ্যে ব্যক্তি আগে আসে। আর তারপরে তোমরা জানো ম ম মুখ্যকর্ম। মুখ্যকর্ম কি? বস্তু। তাহলে যদি ম পরে আসে তাহলে ম কি হয়ে যাবে? আর মানুষ পরে আসে তাহলে মানুষ হয়ে যাবে বস্তু। এই ওই যে ধন সম্পদ এগুলো হয়ে যাবে মুখ্য কর্ম। আচ্ছা ক্লিয়ার হও একটা উদাহরণ দিয়ে। যেমন আমি বলছি দাদাকে ভাত দাও। দাদাকে, কাকে? দাদাকে। ভাত কি? দাও, ভাত দাও। আর এটা মনে রাখবে যে এগুলো কখন বের করা যাবে মুখ্য আর গৌণ কর্ম? যখন একটা বাক্যে দুটা কারক থাকবে, মানে একটা বাক্যে দুটা কর্মকারক থাকবে। এবার আমি দাদার নিচেও দাগ আছে, ভাতের নিচেও দাগ আছে, তো দাদার নিচে দাগ আছে একটু খেয়াল করো। তো দাদাকে কেটে দাও। কাকে ভাত দাও? উত্তর হবে দাদাকে। তাহলে দাদাকে কোন কারক? কর্মকারক, অবশ্যই কর্মকারক। এবার ভাত আছে, তারপর দাদাটাকে করো, ভাতটাকে কাটো। দাদাকে কি দাও? দাদাকে ভাত দাও। তাহলে এমন না যে একটা বাক্যে একটা দুটা বা তিনটা কারক, সব অনেকগুলো কারক হতে পারে, কি আছে? তাহলে দাদাকে কি দাও? ভাত দাও, দুটাই কারক। এবার তোকে পরীক্ষায় কনফিউজ দিয়ে দিবে যে এই দুটা কারকের মধ্যে বলো কোনটা মুখ্য কর্ম আর একটা কোনটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে তুমি অবশ্যই কি মনে রাখবে এখানে? এই জিনিসটা মনে রাখবে তুমি যে আগে মানুষ না আগে আগে হচ্ছে বস্তু। এখানে দেখো দাদা, দাদা একটা মানুষ, আর ভাত হচ্ছে বস্তু। যেহেতু মানুষ, আর আমি বলেছি যে মানুষ কি? মানুষ হচ্ছে ব্যক্তি। আর ব্যক্তি যদি হয় তাহলে ক খগুলোর মধ্যে কোনটা আগে আসে? আগে গ আসে। ক খগুলোর মধ্যে কোনটা আগে আসে? তাহলে ব্যক্তি যেহেতু দাদা, ওই জন্য দাদা হবে গৌণ কর্ম। আর ভাত কি? ভাত বাবু হচ্ছে বস্তু। আর তোমরা জানো ক খগুলোর মধ্যে কে পরে আসে? ম পরে আসে। তাহলে ভাত কি হয়ে যাবে? ভাত হয়ে যাবে মুখ্য কর্ম। গেটিং? আশা করছি বুঝতে পেরেছো। যেমন পূজা রাজাকে চকলেট দিল। দিলে না বাবা, দিল হবে, তো বানানটা ভুল আছে। পূজা রাজাকে চকলেট দিল। পূজা, তোমরা জানো কে? পূজার নিচে যদি দাগ থাকতো তাহলে পূজা করতে কারো হয়ে যেত, তাই না? কে চকলেট দিল? উত্তর থাকতো পূজা, কিন্তু রাজাকে নিচে দাগ আছে, তো পূজা কাকে? রাজাকে নিচে দাগ আছে, তো রাজাকে কেটে দাও। পূজা কাকে চকলেট দিল? উত্তর হবে রাজাকে। তাহলে কাকে এটা কোন কারক? অবশ্যই কর্মকারক। আবার রাজাকে নিচে দাগ নাই, ধরো চকলেটের নিচে দাগ আছে, তো পূজা রাজাকে কি দিল? উত্তর হবে চকলেট দিল। তো দুটাই কারক। এবার পরীক্ষায় ঝামেলা দিবে যে দুটা কারকের মধ্যে বলো কে মুখ্য কর্ম আর কে গৌণ কর্ম। আর তোমরা তো অবশ্যই আমার শর্টকাট ট্রিক জানো যে ক খগুলোর মধ্যে কে আগে আসে? আগে আসে গ, আর গ তো আগে আসবেই। আর তোমরা এটাও জানো যে ব্যক্তি আগে না বস্তু আগে? তোমরা জানো ব্যক্তি আগে। তাহলে এখানে ব্যক্তিকে আমার রাজাকে, রাজা একটা ব্যক্তি, লোক, রাজা, কিং, তাহলে রাজা হয়ে যাবে কি? গৌণ কর্ম। আর চকলেট একটা বস্তু, আর ম পরে আসে, চকলেট হয়ে যাবে মুখ্য কর্ম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আশা করছি জীবনেও তুমি ভুলবে না যদি ভালো করে এই জিনিসটা শোনো। তাহলে কারক দুই প্রকার, একটা হচ্ছে গৌণকর্ম আর একটা মুখ্য কর্ম। গৌণকর্ম ব্যক্তির ক্ষেত্রে গৌণকর্ম, আর বস্তুর ক্ষেত্রে হচ্ছে মুখ্য কর্ম। গেটিং? এই জিনিসটা হয়তো তুমি ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, এইভাবে কর্মকারক গেল। এবার তুমি দেখো সম্প্রদান কারক সম্পর্কে কিছু। সম্প্রদান কারক কাকে বলা হয়? আচ্ছা, আশা করছি তুমি বোরিং হচ্ছ না, ক্লাসটা মজা পাবে। সম্প্রদান নিঃস্বার্থভাবে কিছু করা। নিঃস্বার্থভাবে মানে কি? যেখানে স্বার্থ নাই। স্বার্থ কাকে বলে? যদি কোনো কাজ করেছো এবং সেই কাজের বিনিময়ে তুমি টাকা পয়সা ধন দৌলত কিছু আশা করোনি, তুমি একদম মানুষকে ভালোবেসে
কাকে ভালোবেসে দান করেছো, কাউকে ভালোবাসছো। বলো তো, দান করা, ভালোবাসা, কাউকে সম্মান করা, কাউকে শ্রদ্ধা করা, এগুলোতে কোনো স্বার্থ থাকে? বিনা স্বার্থে আমরা এগুলো করি, কারণ মানুষকে ভালোবাসার দরুন। তো স্বার্থ ছাড়া যদি কোনো কাজ করি তাহলে সেটাকে বলা হবে নিঃস্বার্থভাবে সম্প্রদানকারক। সম্প্রদানকারক তাহলে কাকে বলবো? যে নিঃস্বার্থভাবে কারো জন্য কিছু করাকে সম্প্রদানকারক বলি। তো এটা আমরা কী দিয়ে প্রশ্ন করব? কাকে দিয়ে প্রশ্ন করে এই উত্তর পাওয়া যায়। তুমি কিন্তু কনফিউজ হবে, তাই না? যে স্যার কী বলছেন, কাকে দিয়ে প্রশ্ন করে তো কর্মকারক, এর আগেই জানলাম, এখন আবার বলছেন যে কাকে দিয়ে প্রশ্ন করে সম্প্রদানকারক, তাহলে তো কথাই গোজামিল হয়ে যাচ্ছে ব্যাপার তো আমি বুঝতে পারছি না। আচ্ছা রুকো যারা, সবর করো, আমি এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদানকারক ঠিকই হয়, কারকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারকও ঠিকই হয়, কিন্তু একটা ব্যাপার দেখো এইখানে ক্লিয়ার হচ্ছে। দেখো, ভিখারিকে রুটি দাও, ভিখারির নিচে পরীক্ষায় দাগ আছে, উত্তর আসবে। তো ভিখারি বন্ধ করে রাখো, এবার প্রশ্ন করো কাকে রুটি দাও? ভিখারিকে রুটি দাও। তাহলে এটা কোন কারক হবে? সম্প্রদান কারক। না স্যার, কর্মকারক হবে, কারণ কাকে দিয়ে প্রশ্ন করছি। রুকো, ব্যাপারটা বুঝে এখানে। তুমি যে ভিখারিকে রুটি দিবে, বলো তো ভিখারিকে রুটি দেওয়ার পর, আজকে ভিখারিকে রুটি দিয়ে দিলি, 5 মিনিট পর বলছে ওই ভিখারি আমাকে রুটি ফেরত দে, বলতে পারবি না? কারণ তুমি নিঃস্বার্থভাবে তুমি দিয়েছিলে। অথবা 5 মাস পর বলতে পারো ভিখারিকে গিয়ে, ও ভাই ভিখারি, 5 মাস আগে তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, তুমি আমাকে রুটি ঘুরিয়ে দাও, তোমার কাছে রুটি পাবো, রুটি ধার দিয়েছিলাম, এমন হয় না? তুমি তাকে নিঃস্বার্থভাবে দান করেছো, তুমি কোনো স্বার্থ নাই। তুমি জানো ভিখারিকে তুমি ভালোবেসে, শ্রদ্ধা করে, সম্মান করে যেহেতু দিয়েছো, এই জন্য এটা হবে সম্প্রদানকারক। একই কথা এখানে লিখছি, দেখো, কাস্টমারকে রুটি দাও। তুমি দোকান করছো, তাই না? দোকানে তোমার কাস্টমার এসেছে, তো কাস্টমারকে রুটি দাও। তো কাস্টমারের নিচে দাগ আছে, তো এই কাস্টমারের নিচে যেহেতু আন্ডারলাইন আছে, তো কেটে দাও। তো প্রশ্ন করো কাকে রুটি দাও? উত্তর আসবে কাস্টমারকে রুটি দাও। বলো এটা সম্প্রদানকারক? একদম ভুল বলছো, মারবো কানের নিচে। এটা সম্প্রদানকারক? কীভাবে সম্প্রদানকারক? কাস্টমারকে রুটি দাও। তাহলে কাস্টমারকে রুটি দিলে কাস্টমার তোমাকে কী দিবে? টাকা দিবে, টাকা। এখানে তোমার কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ ছাড়াই তুমি কাজ করছো, এখানে তুমি টাকার বিনিময়ে কাজ করছো। তাহলে যখনই তুমি টাকার বিনিময়ে স্বার্থ ছাড়া কাজ করছো, সেটা হয়ে যাবে কর্মকারক। তাহলে আজ থেকে এই জিনিসটা ক্লিয়ার রাখো, কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে তাহলে কর্মকারকও হবে, আর কাকে দিয়ে যদি প্রশ্ন করে তাহলে সম্প্রদান কারকও হবে। তবে সম্প্রদান কারক কখন হবে? যখন নিঃস্বার্থভাবে তুমি দান করে, শ্রদ্ধা করে, ভালোবেসে কাউকে কোনো জিনিস দান করবি, সেটা হবে সম্প্রদান কারক বা নিমিত্তিকারক। সম্প্রদান কারক আর একটা নাম নিমিত্তিকারক, তোমরা মনে রাখতে পারো। আর যখন তুমি কাকে দিয়ে প্রশ্ন করে কোনো জিনিস দিচ্ছ, কিন্তু তার বিনিময়ে তুমিও কিছু পাবে, সেটাকে বলা হয় কর্মকারক। আরেকটা ক্লিয়ার হয় উদাহরণটা, যেমন মা ছেলেকে ভালোবাসে। এবার বলতো মা, ছেলের নিচে দাগ আছে, তো মা কাকে ভালোবাসে? মা ছেলেকে ভালোবাসে। বলো তো মা যে ছেলেকে ভালোবাসে, কেন ভালোবাসে? নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাই না? যার কোনো মানে হয় না, মা এমনিতেই ভালোবাসে। তোমরা ভালোবাসো কি না জানি না, কিন্তু মা তো প্রচুর হারে, প্রচণ্ডভাবে ছেলেকে ভালোবাসে। ওই জন্য মা যে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই ছেলেকে ভালোবাসে, মানে কোনো লোভ লালসা ছাড়াই ছেলেকে ভালোবাসে, ওই জন্য মা কাকে ভালোবাসে? উত্তর আসবে ছেলেকে। তাহলে এটা কী হয়ে যাবে? সম্প্রদান কারক। এবার পূজা পড়ালেখাকে ভালোবাসে। পূজা কাকে ভালোবাসে? এখানে তো কাকে দিয়ে প্রশ্ন করছি, পড়ালেখার নিচে দাগ দাও। পূজা কাকে ভালোবাসে? পূজা পড়ালেখাকে ভালোবাসে। তাহলে এটা কর্মকারক কেন হবে? পূজা পড়ালেখাকে কেন ভালোবাসে? নিঃস্বার্থভাবে নয়, তুমি যতই বলো, কারণ পূজা বলছে যে আমি পড়ালেখা করব, পড়ালেখা করে বড় বাড়ি করব, বড় ঘর করব, লন্ডন ঘুরবো, আমেরিকা ঘুরবো, ইউরোপ যাব, ইউএসএ যাব, বড় বড় মানুষদের সাথে কথা বলবো, দেখা করব। এই যে ওর একটা লোভ লালসা বলা ঠিক হবে না, ওর যে একটা স্বার্থ আছে, ওই জন্য এটাকে বলা হবে কর্মকারক। তো স্বার্থহীন, স্বার্থ ছাড়া যদি করে, স্বার্থ ছাড়া কেউ নাই এই দুনিয়ায়, তাই না? স্বার্থ ছাড়া যদি তুই কাউকে দান করিস, সেটাকে বলা হবে সম্প্রদান কারক। আর যদি স্বার্থ বাদ দিয়ে কোনো কিছু করিস, তাহলে সেটা হবে কর্মকারক। আর ইউ ক্লিয়ার? কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে পরীক্ষায় খুব খেয়ালে কিন্তু আনসার করে আসবে, ঠিক আছে? এছাড়াও একটা মনে রাখবে যে জন্য দিয়ে প্রশ্ন করে নিমিত্তি সম্প্রদান কারক বের করা যায়, নিমিত্তি কারক বা সম্প্রদান কারক বের করা যায় জন্য দিয়েও। তো কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাই? সম্প্রদান কারক। আবার জন্য দিয়েও প্রশ্ন করলেও কি করা যায়? নিমিত্তি কারক বা সম্প্রদান কারক বের করা যায়। যেমন দেখো, সৈন্যরা যুদ্ধে যাচ্ছে, একটা প্রশ্ন দিয়েছে, সৈন্যরা কোথায় যাচ্ছে? সৈন্যরা যুদ্ধে যাচ্ছে। এবার সৈন্যরা কথায় যাচ্ছে না কিন্তু, আরে কথায়, যুদ্ধে, কথায় কেন হবে? কথায় কি কোনো যুদ্ধ, কি কোনো জায়গা? কোনো জায়গা থাকলে তো কথাই হবে না। তুমি যদি বলো তুমি কথাই থাকো, আমি ধরো লন্ডনে থাকি, তো লন্ডন একটা জায়গা, যুদ্ধ কি কোনো জায়গা? না বাবা, যুদ্ধ কোনো জায়গা না। তো সৈন্যরা যুদ্ধে যাচ্ছে কেন? এটা এখানে প্রশ্ন করতে হবে, সৈন্যরা কিসের জন্য যাচ্ছে? উত্তর আসবে যুদ্ধের জন্য। ওই জন্য যুদ্ধ শব্দটা হবে কি বলো তো? জন্য, যেহেতু তুই প্রশ্ন করেছো, ওই জন্য যুদ্ধ হবে সম্প্রদান কারক। যুদ্ধ কিন্তু কোনো জায়গার নাম না, তাই কথায় দিয়ে প্রশ্ন করা যাবে না, কথায় দিয়ে প্রশ্ন করা যাবে না, এটা লিখছি আমি। যেমন আমি বলছি পূজা
তীর্থযাত্রায় যাচ্ছে। তীর্থযাত্রা জানো তো, গয়া পূজা তীর্থযাত্রায় যাচ্ছে। তো পূজা কোথায় যাচ্ছে নয়, পূজা কিসের জন্য যাচ্ছে, পূজা তীর্থযাত্রার জন্য যাচ্ছে। তীর্থযাত্রা কোনো জায়গা না। আমি যদি এমন বলতাম পূজা বারাণসীতে যাচ্ছে, তাহলে পুরো পূজা কোথায় যাচ্ছে, উত্তর আসবে বারাণসীতে, তখনই উত্তর হবে। তো এবার আলোচনা করব আমরা আমাদের 4 নম্বর কারক করণ কারক সম্পর্কে। তাহলে তোমরা লক্ষ্য করো, করণ কারক বের করার সহজ উপায় আমি বলছি। যখন তুমি বাক্যকে কিসের সাহায্যে বা কি দিয়ে বা কি উপায়ে, এই 3টি জিনিস দিয়ে তুমি প্রশ্ন করবে, প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই মনে রাখো সেটা করণ কারক হবে। তাহলে কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে প্রশ্ন করব। ধরো একটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। উদাহরণে কি লেখা আছে, রাজেক স্যার নিজ হাতে বই পরিষ্কার করলেন। কার নিচে দাগ আছে, নিজ হাতের নিচে। তো তোমরা জানো কারকের নিয়ম, যার নিচে দাগ আছে তাকে তুমি কেটে দাও। কেটে দিলাম আমি। তো এবার প্রশ্ন করো, রাজেক স্যার কিসের সাহায্যে বই পরিষ্কার করলেন, উত্তর হবে নিজ হাতের সাহায্যে। বুঝতে পেরেছো? এটা এমন হবে কি যে রাজেক স্যার কে পরিষ্কার করলেন, হবে না। রাজেক স্যার কি পরিষ্কার করলেন, হবে না। রাজেক স্যার কিসের সাহায্যে বই পরিষ্কার করলেন, এখানে কিসের সাহায্যে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি আমরা যে রাজেক স্যার নিজ হাতের সাহায্যে বই পরিষ্কার করলেন। তাহলে এই যে আমরা কিসের সাহায্য দিয়ে প্রশ্নটা করলাম, তো এটাই হয়ে গেল আমাদের করণ কারক। মনে থাকবে যেন, করণ কারক, ক থেকে করণ, ক থেকে কিসের সাহায্যে। আমরা দিয়েছি বহুরূপী থেকে। কেসে গলা পরিষ্কার করেন। তো কেসে মানে কাশির মাধ্যমে, যেটাকে আমরা কাশি বলি, কাশতে কাশতে গলা পরিষ্কার করলেন। তো গলা কিভাবে পরিষ্কার করলো, কিসের সাহায্যে গলা পরিষ্কার করলো, উত্তর আসছে যে কাশির সাহায্যে বা কেসে গলা পরিষ্কার করলো, ওই জন্য কেসে হবে আমাদের করণ কারক। এবার তোমরা দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আফ্রিকা কবিতায় আগুনের নিচে দাগ আছে, তো তুমি কি করে একটা কাজ করো, আগুনকে কেটে দাও। এবার প্রশ্ন করো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল, কি জ্বলে গেল, কি বললে তো কর্মকারক হতো, কি আগুন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল, আগুনে আছে। তো প্রশ্ন করতে হবে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল কিসের সাহায্যে, কিসের সাহায্যে জ্বলে গিয়েছিল, মনে রেখো আগুনের সাহায্যে জ্বলে গিয়েছিল। এখানে আর কোনো উপায় নেই, একটাই প্রশ্ন করা যাবে যে কিসের সাহায্যে, সাহায্য নিয়েছো তুমি, কিসের সাহায্যে জ্বলে গেছে, আগুনের সাহায্যে জ্বলে গেছে, ওই জন্য এটা হয়ে যাবে আমাদের করণ কারক। এবার দেখো, হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমরা বলেছি লোকে এখন কলমে লিখে। তো কলমের নিচে দাগ আছে, তুমি কলমকে কেটে দাও। প্রশ্ন করো, লোকে এখন কিসের সাহায্যে লিখে, তো উত্তর হবে লোকে এখন কলমের সাহায্যে লিখে। যেহেতু কিসের সাহায্য দিয়ে একটা বাক্যকে তুমি প্রশ্ন করে উত্তর পাচ্ছ, তাহলে করণ কারক হবে। তোমার যেন মনে থাকে যে করণ কারক তখনই হবে যখন তুমি কিসের সাহায্যে, কি দিয়ে বা কি উপায়ে প্রশ্ন করবে, তখনই করণ কারক হবে। তো এখানে ক্লিয়ার। এখানে একটা কনফিউজড ব্যাপার আছে, তুমি মজারও ব্যাপার বলতে পারো। আমি তোমাদের ট্রিক্স বা টিপস বলে দিচ্ছি, বিশেষ করে SLST ও 10ম শ্রেণীর বন্ধুরা ভালো করে এটা ব্যাপারটা দেখবে। যেমন আমি একটা প্রশ্ন দিচ্ছি, বসির বল খেলে, বলের নিচে দাগ আছে, এটা আছে করণ কারকে। বসির ক্রিকেট খেলে, বসির তাস খেলে, বসির দাবা খেলে, দাবার নিচে দাগ আছে। দেখো তো এখানে বসির বল খেলে, বলের নিচে দাগ আছে, তাহলে তো তুমি এমন করে প্রশ্নটা করতে পারো না যে বসির কি খেলে, উত্তর আসবে বসির বল খেলে। কিন্তু স্যার আপনি তো দারুণ ভুল বলছেন, কারণ কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক আসে, কি দিয়ে প্রশ্ন করলে তো কর্মকারক আসে। তাহলে এখানে করণ কারক হলো কেন, এই যে কর্মকারক আর করণ কারকের মধ্যে একটা ডিফারেন্স থাকে, একটা পার্থক্য আছে বা কনফিউজ হয়, এটা আমি এখানে জিন্দিগির জন্য ক্লিয়ার করছি। এবার নিচের লক্ষ্যটা করো, বসির ক্রিকেট খেলে, এটা আবার আমি কর্মকারক দিয়েছি। তো বসির কী খেলে, বসির ক্রিকেট খেলে, তো স্যার এটা কর্মকারক, আগেরটা করণ কারক কেন হলো। তো সবসময় তুমি চেষ্টা করবে এই জিনিসটা, যে এই সমস্ত খেলাখেলির বিষয়ে যখনই প্রশ্ন আসবে, তো তুমি প্রথমে কিসের সাহায্য দিয়ে প্রশ্ন করবে। হ্যালো, মনে থাকে যেন প্রথম প্রশ্নটা হবে কিসের সাহায্যে, প্রথম প্রশ্ন হবে তোমাকে কিসের সাহায্যে। কিসের সাহায্য দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাও, কিসের সাহায্য দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাও, তখন তুমি প্রশ্ন করবে কি দিয়ে, ব্যাপারটা যেন মনে থাকো। দেখো তাহলে এবার দেখো, এখানে লক্ষ্য করো, প্রথমে কি দিয়ে প্রশ্ন করতে হবে, প্রথমে প্রশ্ন করতে হবে, একদম পুরো মোটা করে দিচ্ছি আমি, প্রথমে প্রশ্ন করতে হবে কিসের সাহায্যে বা কিসের দ্বারা। দেখো তো বসির বল খেলে, এটা করণ কারক কেন, এখানে প্রশ্ন করো, বলের নিচে দাগ আছে, এখানে প্রথম কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করো, বসির কিসের দ্বারা খেলে, অবশ্যই পাচ্ছ বসির বলের দ্বারা খেলে। যেহেতু বসির বলের দ্বারা খেলে, আর তুমি জানো কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে করণ কারক হয়, তাহলে এটা হয়ে যাবে বসির
বল খেলে এটা হয়ে যাবে কি তোমাদের, এটা হয়ে যাবে করণ কারক। বুঝতে পেরেছো কিনা জানি না, তোমাকে কিন্তু বুঝতেই হবে এটা। বসির বল খেলে, বসির কিসের দ্বারা খেলে, বসির বলের দ্বারা খেলে, ওই জন্য করণ কারক হবে। আর কি দিয়ে তুমি প্রশ্নই করতে যাবে না, যেহেতু কিসের দ্বারা দিয়ে উত্তর পেয়ে গেছো। কিন্তু 2 নম্বরটা দেখো তুমি, কি লেখা আছে, বসির ক্রিকেট খেলে। এবার তোমাকে প্রথমে কি দিয়ে প্রশ্ন করতে হবে, রুলস কি, রুলস হচ্ছে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করতে হবে। কেন করতে হবে, এটার অনেক বিষয় আছে ডিটেলসে, সেটা আমি তোমাদের বলছি না পরীক্ষার জন্য, তুমি খালি এইটুকু মনে রাখো। এবার বসির ক্রিকেট খেলে প্রথম কি দিয়ে প্রশ্ন করবে, কিসের দ্বারা। তো বসির কিসের দ্বারা খেলে, বসির ক্রিকেটের দ্বারা খেলে হবে, অ্যান্সার মিটছে। আমি প্রথমে তো কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করতে হবে, বলো তো বসির কিসের দ্বারা খেলে, যেমন ওখানে বলছি বসির বলের দ্বারা খেলে, সেই মেটে ছিল অ্যান্সারের জন্য করণ কারক। এখানে বসির ক্রিকেট খেলে, বসির কিসের দ্বারা খেলে, ক্রিকেটের দ্বারা খেলা হয় কি, ক্রিকেটের দ্বারা খেলা হয় না। তো এখানে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করছি, উত্তর আসছে না। এখানে এবার প্রশ্ন করো বসির কি খেলে, উত্তর আসবে বসির ক্রিকেট খেলে। এখানে কি দিয়ে প্রশ্ন করে সঠিক উত্তর আসছে, ওই জন্য ক্রিকেটের নিচের দাগটা কর্মকারক হবে। খেলার ওটা কিন্তু বসির বল খেলে, বলের নিচে তাই করণকারক হলো, কারণ কিসের দ্বারা দিয়ে ওই অ্যান্সারটা চলে আসছিল। আর এখানে বসির ক্রিকেট খেলে এই অ্যান্সারটা আসলো কি মাধ্যমে, এই অ্যান্সারটা আসলো কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে আসেনি, কি দিয়ে প্রশ্ন করে আসছে। আর আরেকটা ক্লিয়ার হবে ব্যাপারটা, দেখো এখানে আছে বসির তাস খেলে। তো এবার প্রশ্ন করো, প্রথমে প্রশ্ন কী দিয়ে করতে হবে, এরকম যদি প্রশ্ন থাকে প্রথমে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করতে হবে। বসির কিসের দ্বারা খেলে, বসির তাসের দ্বারা খেলে। অ্যান্সার পাচ্ছ, হ্যাঁ পেয়ে গেছো। তাহলে এটা করণ কারক, কী দিয়ে প্রশ্ন করবে না, ঠিক আছে। এবার 2 নম্বরটা দেখো, বসির দাবা খেলে, দাবার নিচে দাগ আছে, বসির কী খেলে, দাবা খেলে, দাবার নিচে দাগ আছে, তো দাবাকে কেটে দাও। বসির কিসের দ্বারা খেলে, দাবার দ্বারা খেলে, দাবার দ্বারা খেলা যায় না। তো এবার দাবা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলাম না, তো প্রশ্ন করো বসির কী খেলে, উত্তর আসবে বসির দাবা খেলে। কী খেলে, বসির দাবা খেলে। যেহেতু কী দিয়ে প্রশ্ন করেছো এবং কী দিয়ে প্রশ্ন করে সঠিক উত্তর পেয়েছো, এই জন্য এটা হয়ে যাবে তোমার কর্মকারক। ব্যাপারটা কি ক্লিয়ার? করণ কারক এবং কর্মকারকের মধ্যে যখনই তুমি দেখছো যে কী দিয়েও প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এবং শর্টকাট মনে রাখো, করণ কারক এবং কর্মকারক, একটা বাক্য আছে, বাক্যর নিচে দাগ আছে, শর্টকাট দাগ আছে, দাগ তুমি দেখছো যে কী দিয়ে প্রশ্ন করলেও মনে হয় উত্তর পাওয়া যাবে, আর কিসের দ্বারা দিয়েও প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাবে। এরকম যখন তোমার মাথার ভিতরে কোশ্চেন আসবে, তখন তুমি একটাই কাজ করবে, প্রথমে কী দিয়ে প্রশ্ন করতে যাবে না, কী দিয়ে প্রশ্ন করলেই তো ফাঁসলি, তাই না। তোমাকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা। এই যে লম্বা করে গোল করে দিচ্ছি, আজীবন যেন মনে থাকে। এই যে করণকারক কর্মকারকের এই ভেদাভেদ দূর করার জন্য খেলা জাতীয় বিষয় যদি তোমার পরীক্ষায় আসে, তাহলে তুমি অবশ্যই কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করবে, তারপর তুমি প্রশ্ন করবে কি দিয়ে। গেটিং মনে আসে? ওই জন্য বসির বলের দ্বারা খেলে করণকারক, বসির কি খেলে, ক্রিকেট খেলে, কর্মকারক। বসির তাসের দ্বারা খেলে করণকারক, বসির দাবা খেলে, বসির কি খেলে, দাবা খেলে, এটা কর্মকারক। এটা ব্যাপার যদি ক্লিয়ার না হও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। এটা ডিটেলসে আমি বলবো কেন হয় এগুলো, এটা আমি তোমাদের আলোচনা করে দেবো। এখানে সুন্দর করে লিখেছি দেখো, প্রথমে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করতে হবে, উত্তর যদি না মিলে তার কী দিয়ে, তখন কী দিয়ে প্রশ্ন করতে হবে। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখো। তোমাকে পিডিএফটা দিয়ে দেবো, তখন তুমি খাতায় ভালো করে তুলে নেবে, এখন স্ক্রিনশটও রাখতে পারো। তাহলে এই আমাদের অপেক্ষাকৃত 4 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 5 নম্বর অপদান কারক সম্পর্কে ডিটেলসে এখন আলোচনা করছি। তাহলে অপদান কারক, দেখো এক ব্যাপারটা, অপদান কারক কীভাবে বের করব। যখনই তোমার মাথায় অপদান কারক আসবে, মনে রাখবে অপদান কারকের শর্টকাট ট্রিক্স হচ্ছে কথা থেকে, আর হচ্ছে বা ভয়, ভয় বুঝালে অপদান কারক হয়। একটা বাক্যকে যখন তুমি কথা থেকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, তখন সেটা অপদান কারক হয়। স্যার উদাহরণ দিন, এভাবে বুঝতে পারছি না, চলো উদাহরণে যাওয়া যাক। আমি বললাম বাড়ি থেকে বাজারে আসলাম, কথা কার নিচে দাগ আছে, বাড়ি থেকে নিচে দাগ আছে। তোমরা জানো যার নিচে দাগ থাকবে তাকে কেটে দাও। এবার প্রশ্ন করো কথা থেকে বাজারে আসলাম, বাড়ি থেকে। আর তোমরা জানো কথা থেকে দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অপদান কারক। তাহলে এটা কি হয়ে যাবে, অপদান কারক। যেমন দেখো তিল থেকে তেল হয়, কথা থেকে কথা হয়, মানে কি থেকে কি হয়, কথা থেকে কথা হয়। তিল থেকে, থেকে শব্দটা পেয়েছো তো, থেকে আসলেই তো অপদান কারক, থেকে মানেই অপদান। এই যে থেকে কথা দেখতে পাচ্ছ, তাহলে মেরে দাও অপদান কারক। এবারে বাঘকে ভয় পায়, বাঘকে ভয় পায়, এখানে আবার কি আছে শব্দ, তুমি আর কিছু দেখতে যাও না, তোমাকে শর্টকাট, আজীবন শর্টকাট জিনিস। ভয় শব্দ দেখতে পেয়েছো তুমি, ভয়, এই যে ভয় আছে, যখনই তুমি দেখবে ভয় শব্দটা আছে, তখনই তুমি সেটা কী করবে, অপদান কারক, ঠিক আছে। জিন্দগির জন্য আবার এখানে আবার এমন প্রশ্ন করা যাবে, বাঘের নিচে দাগ আছে তো, তুমি এমন বলতে পারো কাকে ভয় পাই, তুমি বলতে পারো বাঘকে ভয় পাই, আরে কর্মকারক করে চলে আসলি, আর তুমি খুব খুশি, পরীক্ষায় তোমার আনসার হয়ে গেছে। না, আসলে কাকে থাকলেও যদি ভয় শব্দটা থাকে কোনো শব্দে, কোনো বাক্যে, বা ভয়কে ইন্ডিকেট করে, তাহলে মনে রাখবে ভয় এই কথাটি থাকলে সেটা হয়ে যাবে অপদান কারক, আর কিছু দেখার লাভ নাই। ভয়, যেমন আমি যদি তোমাকে বলি মানুষকে ভয় পায় না,
তাহলে কাকে ভয় পায় না? মানুষের নিচে দাগ থাকুক, কিন্তু লাইনে কি আছে? ভয় শব্দটি আছে। তো যেহেতু ভয় শব্দটি আছে, তাহলে মনে রাখবে এটা হয়ে যাবে অপদান কারক ভয়। এবার দেখো এটা, প্রথম থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তা প্রথম থেকে নিচে দাগ আছে, তো প্রশ্ন করো তো, প্রথম থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসি থেকে আছে, ওই জন্য কী হয়ে যাবে? অবদান কারক হবে। অথবা এমন প্রশ্ন করতে পারো, কখন থেকে আমি তোমাকে ভালোবাসি? কখন বলতে সময় বোঝায়, কখন বলতে কি সময়। আর তোমরা জানো অবদান কারকে যদি কখন দিয়েও প্রশ্ন করা যায়, কী দিয়েও প্রশ্ন করা যায়? কখন দিয়েও প্রশ্ন করে, মানে কথা থেকে কখন প্রশ্ন করা যায়। সরি, মানে আমি বলতে চাচ্ছি যে থেকে আছে, সময় না, সময় হয়ে গেলে আলাদা হয়ে যাবে। থেকে যেহেতু আছে, ব্যাপারটা ক্লিয়ার হও, যেহেতু থেকে আছে তাহলে অবশ্যই তুমি মনে রাখো সেটা হয়ে যাবে অপদান কারক। যাই হোক, থেকে থাকলে, ওটা আমি ভুল বললাম, সময় হয়ে অন্য কারক হয়ে যাবে। থেকে যদি বুঝাই তাহলে থেকে হলে অবশ্যই তোমার হয়ে যাবে অপদান কারক। এবার দেখো আফ্রিকা থেকে, এটা খুব সোজা তো ওই জন্য বলছি না। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, আফ্রিকা আছে না, গুপ্ত গহ্বর থেকে আছে, তো দেখো থেকে আছে কথা থেকে, গুপ্ত গহ্বর থেকে শব্দ পেয়েছো, কোনো দেখা দেখি নাই ক্লাস 10-এর জন্য, তুমি মনে রাখো সেটা হয়ে যাবে অপদান কারক। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, কার নিচে দাগ আছে? ম্যান পয়েন্ট, ভয়ের নিচে দাগ আছে, তোমরা জানো কিচ্ছু দেখতে যাবে না, ভয় শব্দ পেয়েছো, তুমি করে দেবো সেটাকে অপদান কারক, অদল বদলে আছে। তো আমি আশা করছি অপদান কারক সম্পর্ক নিয়ে তোমার আর কোনো ডাউট থাকার কথা নয়, ঠিক আছে? এরপর তুমি ক্লিয়ার কাট চলে যাও অধিকরণ কারকে। চলো শুরু করা যাক আমাদের অধিকরণ কারক। অধিকরণ কারকটা কী বোঝাবে? সময়, যেটা আমি বললাম, স্থান, বিষয়। সময় যদি থাকে বা স্থান থাকে, বিষয় কোনো থাকে, তাহলে সেটা হয়ে যাবে অধিকরণ কারক। স্যার কী দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারককে পাবো? কখন বা কথায়, এই কথায় আছে, কখন বা কথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অধিকরণ কারক পাওয়া যায়। কেমন স্যার? দেখো, তুমি আমাকে রাস্তায় ফেলে এসেছো, তুমি আমাকে রাস্তায় ফেলে এসেছো। তুমি আমাকে কোথায় ফেলে এসেছো? তুমি আমাকে রাস্তায় ফেলে এসেছো। কোথায় ফেলে এসেছো? তুমি কোথায় দিয়ে প্রশ্ন করো, এই যে দেখতে পাচ্ছ কোথায়, রাস্তার নিচে দাগ আছে, তো রাস্তাকে কেটে দাও, প্রশ্ন করো তুমি আমাকে কোথায় ফেলে এসেছো? তুমি আমাকে রাস্তায়। তাহলে কোথায় দিয়ে যদি প্রশ্ন করো তাহলে কোন কারক হবে? কোথায় দিয়ে প্রশ্ন করলে হবে আমাদের হলো অধিকরণ কারক। তাহলে হয়ে গেল এটা অধিকরণ কারক। 2 নম্বরটা দেখো, আজকে তোমার সব হয়েছে, আজকে তোমার সব হয়েছে, আমি হয়েছি পর। আচ্ছা, একটা বাংলা গান ছিল না, যেদিন তোমার কেউ রবে না সেদিন রব আমি, আজকে তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, তা আমি হয়েছি পর। তো আজকের নিচে দাগ আছে, বলো তো, না আজকে তোমার সব হয়েছে, তো কী প্রশ্ন করো? কখন তোমার সব হয়েছে, কখন, সময়টা বলো তো, কখন দিয়ে প্রশ্ন করলে কোন কারক? কখন দিয়ে প্রশ্ন করলে, এটা তো করে মুখস্থ রাখতে হবে তোমাকে, কখন দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণ কারক। তো এখানে আসে যে আজকে তোমার সব হয়েছে, কখন তোমার সব হয়েছে? আজকে। আর আমি হয়েছি কি? আমি হয়েছি পর, ওই জন্য এটা হয়ে যাবে অধিকরণ কারক। আচ্ছা, বিভক্তি নিয়ে আবার তোমরা সমস্যা করো না, তোমাদের বিভক্তিও বের করতে হবে। আমি তো 5-10 মিনিটের একটা এক্সট্রা ক্লাস করাই দেবো, তোমরা যদি কমেন্টে বলো স্যার বিভক্তিও লাগবে, তাহলে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে ব্যাপারটা। আজ খালি কারকটাই আমি তোমাদের বোঝাচ্ছি। তাহলে আজকে, সময়ের কথা বললো, এই যে সময়, কখন তোমার সব হয়েছে? আজকে, ওই জন্য এটা হয়ে যাবে অধিকরণ কারক। আরও উদাহরণ দিচ্ছি আমি, ঘাস জন্মালো, রাস্তায় আছে কেটে দাও, রাস্তায় যেটা আছে কেটে দিতে বলছে, ঘাস জন্মালো কোথায়? কোথায় ঘাস জন্মাইছে? আনসারে পেয়েছো রাস্তায়, উত্তর রাস্তায় পেয়েছো, তাহলে কোন কারক? অধিকরণ কারক। আমাদের বাঁয়ে গিরিখাত, বাঁয়ের নিচে দাগ আছে কেটে দাও, আমাদের কোথায় গিরিখাত? আমাদের বাঁয়ে গিরিখাত, তাহলে কোন কারক? অধিকরণ কারক। দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, আফ্রিকায়, দাঁড়াও ওই মানহারা মানবীর কথায় দাঁড়াতে বলেছে, মানবীর কথায়, দ্বার মানে দরজায়, মানবীর কথায় দাঁড়াতে বলেছে, মানবের দরজায় দাঁড়াতে বলেছে। যেহেতু কথায় দিয়ে প্রশ্ন আসছে, তাহলে সেটা অবশ্যই কোন কারক হবে? সেটা হয়ে যাবে অধিকরণ কারক। দেখো পরে প্রশ্ন দিয়েছি, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, আফ্রিকা থেকেই, কথায় বাজছিল পুজোর ঘণ্টা, কোথায়? কোথায় দিয়ে প্রশ্ন করো, উত্তর কী পাচ্ছ? মন্দিরে। তাহলে মন্দিরে কোথায় বাজছিল? মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, তাহলে মন্দিরে কী হয়ে যাবে? অধিকরণ কারক। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। বুঝতে পেরেছো কোন গল্প থেকে দিয়েছে? তো কয়দিন হলো? কদিন বা কখন, কতদিন? 7 দিন। সময় বোঝাচ্ছে, কোথায়, কখন, সময়, এই সমস্ত জিনিস বোঝালে কী হবে? অধিকরণ কারক হবে। বলছে 7 দিন হলো, কতদিন হলো বা কতদিন হলো, কতদিন, কখন, সময় বোঝাচ্ছে না? 7 দিন। 7 দিন যেহেতু সময় বোঝাচ্ছে, তো মনে রাখো সময় বোঝালে কোন কারক হবে? অধিকরণ কারক হবে। আমরা উপরে লিখেছি তো, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাই এই যে সময় বোঝালে কোন কারক? সময় বোঝালে অধিকরণ কারক। 7 দিন হলো, 1 দিন হলো, 10 দিন হলো, 5 দিন হলো, আজ, কাল, পরশু, গতকাল, এই যে সময়, এগুলো হচ্ছে অধিকরণ কারক। ঠিক সন্ধ্যাতেই বাবুর বাড়ি যাব, ঠিক কখন? দেখো ঠিক কখন,
ঠিক সন্ধ্যায় বিকাল দুপুর এগুলো থাকলে কী হবে অধিকরণ কারক। তো ঠিক সন্ধ্যাতে, ঠিক কখন জগদীশবাবুর বাড়ি যাব, ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ি যাব, এই জন্য কখন দিয়ে প্রশ্ন করে সন্ধ্যা উত্তর পেয়েছো, এটা হবে অধিকরণ কারক। দেখো, ওই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল, ওই বলে সে অমৃতকে কোথায় নিয়ে গেল, কোথায়, উত্তর আসবে খোলা মাঠে বা মাঠে নিয়ে গেল। কোথায় দিয়ে প্রশ্ন করেছো এবং কি উত্তর পেয়েছো, মাঠ বা মাঠে উত্তর পেয়েছো, এই জন্য এটা কি হয়ে যাবে, এটা অধিকরণ কারক হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, আশা করছি এই নিয়ে তোমার আর কোনো সমস্যা নয়। তো এবার একটা মজার ট্রিক্স এবং মজার খেলা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখানে এসে কিন্তু স্কিপ একদমই করা যাবে না। মজার খেলা, এটা দেখলে আজীবন মাথায় গেঁথে যাবে, এরকম একটা মজার খেলা দিচ্ছি আমি, সব কারক একসাথে, এই মজার খেলার নাম। দেখো, আমি একটা কারক দিয়েছি, তুমি বের করো। কী দিয়েছি, রতন ভাই রবিবার দুপুরে ভিক্ষুকদের মানিব্যাগ থেকে নিজের হাতে টাকা দান করে। তাহলে এই একটা বড় বাক্য দিয়েছি, বাক্যটাকে তোমাকে বের করতে হবে কে কোন কারক। প্রথমে এই বাক্য, তোমরা জানো কারক বের করার নিয়ম কি, প্রথমে জানতে হবে ক্রিয়াপদ কোনটা। তো দান করা একটা কাজ বোঝায় না, কাজ কে করছে, দান করা একটা কাজ, তাহলে এটা হয়ে গেল ক্রিয়াপদ। তাহলে এটা ক্রিয়াপদ, আমরা মনে রাখবো এটা কি ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ বাক্যে সবগুলোকে তোমরা কী পদ হিসাবে মনে রাখবে, নাম পদ হিসাবে মনে রাখবে, তাই না? আগে প্রথম ক্লাসে শুরুর দিকে এটা বলেছি। এবার দেখো, ধরো পরীক্ষায় যদি এমন আসে রতন ভাইয়ের নিচে দাগ আছে, দেখো রতন ভাইয়ের নিচে দাগ আছে, এবার প্রশ্ন করো রতন ভাই কোন কারক। তো রতন ভাই রবিবার দুপুরে ভিক্ষুকদের মানিব্যাগ থেকে নিজেদের টাকা দান করে, তো টাকা দান করে, ধরো দান করে, তো প্রশ্ন করো তো কে দান করে, আমি প্রশ্ন করছি কে দান করে, উত্তর বলো, ঠোঁটে এসেছে উত্তর, হ্যাঁ রতন ভাই। দান করে নিচে দাগ আছে, মানে দান করে আমাদের ক্রিয়াপদ, তো বলো তো কে দান করে, উত্তর আসবে রতন ভাই। তাহলে রতন ভাই কোন কারক হবে, যে কোনো বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও তাহলে সেটা হয়ে যাবে কর্তৃকারক। তাহলে এই সেন্টেন্সে রতন ভাই কোন কারক হয়ে যাবে, এই সেন্টেন্সে রতন ভাই হয়ে যাবে আমাদের কর্তৃকারক। লিখে নাও, রতন ভাই কী হয়ে যাবে আমাদের, রতন ভাই হয়ে যাবে কর্তৃকারক। তো পরীক্ষায় রতন ভাইয়ের নিচে দাগ নাই, ধরো রবিবারের নিচে দাগ আছে, দেখো রবিবার, তারপর রতন ভাই রবিবার দান করে, আচ্ছা রবিবার না, এখানে টাকা দিয়েছে আগে, পরে রবিবারটা পরে দেখছে টাকার নিচে, এবার টাকার নিচে আছে, কার নিচে দাগ আছে, ধরো টাকার নিচে দাগ আছে, কার নিচে, টাকা। তো রতন ভাই কী দান করে, টাকার নিচে দাগ আছে, তো টাকাকে কেটে দাও, কেটে দিলে তো ঠিক আছে। তাহলে প্রশ্ন করো রতন ভাই কী দান করে, উত্তর আসছে রতন ভাই টাকা দান করে। আর তোমরা জানো কোনো বাক্যকে যদি কী দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা কী হবে, কর্মকারক। কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হয়ে যাবে কি কর্মকারক। তাহলে টাকাটা এখানে কী হয়ে যাবে, কর্মকারক। তুমি কি আমার কিছু বুঝতে পারছো, আশা করি বোঝা যাবে। এবার দেখো ভিক্ষুকদের নিচে দাগ আছে, ধরো ভিক্ষুকরা কোথায় আছে, এই যে ভিক্ষুক, এই ভিক্ষুকদের নিচে দাগ করে, তো রতন ভাই ভিক্ষুকদের টাকা দান করে। এখন পুরো সেন্টেন্সটা আমি পড়ছি না, দেখো তো ভিক্ষুকদের টাকা দান করে, কাদের টাকা, কাকে টাকা দান করে, দেখো তো কাকে, কাকে টাকা দান করে, উত্তর আসছে ভিক্ষুকদের টাকা দান করে। কে টাকা দান করছে, রতন ভাই। কী দান করছে, টাকা। কাকে দান করছে, ভিক্ষুকদের। আর তোমরা জানো কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় হবে কর্মকারক, না হলে সম্প্রদান কারক। কর্মকারক কখন হবে, যখন স্বার্থ থাকবে না, আর স্বার্থ থাকবে। আর সম্প্রদান কারক কখন হবে, যখন স্বার্থ থাকবে না। তো তুমি যে ভিক্ষুকদের টাকা দান করবে সেখানে ভিক্ষুকদের কোনো স্বার্থ থাকবে, পরে কি আবার ভিক্ষুকদের গিয়ে বলবে ভাই তোকে টাকা ধার দিয়েছিলাম, দান দিয়েছিলাম, তুমি আমাকে দিয়ে, বলা যাবে না। তো এই কাকে দিয়ে প্রশ্ন করে ভিক্ষুক উত্তর আসছে, ওই জন্য ভিক্ষুকরা এটা হয়ে যাবে সম্প্রদান কারক। কোন কারক, কোন কারক, সম্প্রদান কারক। এবার কি আছে, নিজ হাতে, দেখো তো বাবু নিজ হাতের নিচে একটা লম্বা দাগ দিই আমি, নিজ হাতে, এগুলো কিছু নাই ধরে, এখন নিজ হাতের নিচে দাগ আছে। তো এবার দেখো রতন ভাই নিজের হাতে টাকা দান করে, তো নিজের হাতে দাগ আছে, তো নিচের হাতটা কেটে দাও, নিচের হাত কেটে দিলা তো। এবার প্রশ্ন করো রতন ভাই কিসের সাহায্যে টাকা দান করে, কিসের সাহায্যে, উত্তর আসছে রতন ভাই নিজের হাতের সাহায্যে টাকা দান করে। আর তোমরা অবশ্যই জানো কিসের সাহায্যে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের, এটা তুমি বাড়িতে প্র্যাকটিস করো, সেটা হয়ে যাবে আমাদের করণ কারক, তাই না? তাহলে নিজ হাতে, এটা কোন কারক হয়ে গেল, করণ কারক। এবার দেখো মানিব্যাগ থেকে এর নিচে দাগ আছে, তো এবার মানিব্যাগ থেকে নিচে দাগ আছে, তো তোমরা একটা কাজ করতে পারো, মানিব্যাগ থেকে ওটাকে কেটে দাও, এই যে মানিব্যাগ থেকে কেটে দিলাম, এর নিচে দাগ আছে তো কেটে দিলাম। তো এবার প্রশ্ন করো রতন ভাই কথা থেকে নিজের হাতে টাকা দান করে, বা রতন ভাই কথা থেকে টাকা দান করে, উত্তর আসবে মানিব্যাগ থেকে। আর তোমরা জানো কোনো বাক্যকে যদি থেকে, কথা থেকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটা হয়ে যাবে কোন কারক, অপদান কারক, তাই না? তাহলে মানিব্যাগ থেকে এটা কোন কারকের মধ্যে পড়বে, মানিব্যাগ থেকে এটা পড়বে অপদান কারকের মধ্যে। দেখছো একটা বাক্যের সব টুইস্ট। আবার দেখো রবিবার নিচে দাগ আছে আর দুপুরের নিচে দাগ আছে, রবিবারের নিচে দাগ, দুপুরের নিচে দাগ, আর কিছু নিচে দাগ নাই। এবার প্রশ্ন করো তো, সব প্রশ্ন করো রতন ভাই কখন, উত্তর আসবে রবিবারে, রবিবারে কখন, রবিবারের দুপুরে,
সময় বোঝাচ্ছে না, রবিবার একটা সময় কাল বোঝাচ্ছে কখন, আর দুপুর একটা সময় বোঝাচ্ছে। আর তোমরা জানো কাল বা সময় বোঝালে কোন কারক হবে, কাল বা সময় বোঝালে একদম ঠিক ধরেছো তোমরা, কাল বা সময় বোঝালে হবে সেটা অধিকরণ কারক। তাহলে রবিবার দুপুর কোন কারক হবে, রবিবার দুপুর হবে অধিকরণ কারক, তাই না? তাই সুন্দর করে এখানে আমরা দিয়েছি রতনবাই হবে কর্তৃকারক, টাকা হবে কর্মকারক, ভিক্ষুকদের সম্প্রদান কারক, নিজ হাতে করণ কারক, মানবিক অপদান কারক, আর রবিবার দুপুরে অধিকরণ কারক, তাই না? এটা ব্যাপারটা আরেকবার তোমরা দেখো, রতন ভাই রবিবার দুপুরে ভিক্ষুকদের মানিব্যাগ থেকে নিজের হাতে টাকা দান করে। আরেকবার শর্টকাট বলছি, কে দান করেন, রতন ভাই, ওই জন্য কর্তৃকারক, তাই না? কি দান করেন, টাকা দান করেন, ওই জন্য টাকা কর্মকারক। কাকে দান করেন, ভিক্ষুকদের, যেহেতু দান করেন তাহলে কোনো স্বার্থ নয়, ওই জন্য ভিক্ষুকরা হচ্ছে সম্প্রদান কারক, তাই না? কথা থেকে দান করেন, মানিব্যাগ থেকে, কথা থেকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে যাবে অপদান কারক। কিসের সাহায্যে দান করেন, নিজের হাতের সাহায্যে দান করেন, সেজন্য এটা হয়ে যাবে করণ কারক, তাই না? এবার কি বলছে যে কখন দান করেন, রবিবার কখন, দুপুরে, তো রবিবার দুপুরে এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের অধিকরণ কারক। বুঝা গেল ব্যাপারটা? এই নিয়ে প্রশ্ন। তাহলে এবার আরেকটা স্ক্রিনশট দিয়েও নিয়ে রাখতে পারো, যে বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয়, যে কে বা কারা, তাই না? তাহলে সেটা হয়ে যাবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে যাবে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। দেখে নাও, কাকে দিয়ে প্রশ্ন কিন্তু নিঃস্বার্থভাবে যদি বুঝায় তাহলে সে সম্প্রদান কারক, কিসের সাহায্যে প্রশ্ন করা হলে সেটা হয়ে যাবে করণ কারক, আর থেকের সাথে যদি ভয় শব্দটি থাকে তাহলে সেটা অবশ্যই অপাদান কারক, সময় আর স্থান আর বিষয় এই জিনিসটা থাকলে অধিকরণ কারক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, নিশ্চিত এটা শিওর যে তোমরা বুঝতে পারবে। এবার আমি কিছু দেখাচ্ছি তোমাদের ক্লাস 10-এর, তো প্রশ্ন কিভাবে প্রশ্ন আসে, তো এটা নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা নাই। তাহলে এটার আমি ফ্রি পিডিএফ, কতটা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে বলবে। আর যে প্রশ্নগুলো তোমাকে রেখেছি, যে প্রশ্ন কী উত্তর হবে, সেই উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে। আর এটার যদি ফ্রি পিডিএফ আমার দশম শ্রেণী এবং SLST 2025 আমার বন্ধুরা পেতে চাও, তাহলে তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি, সুন্দর করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখো, আমি তোমাকে ফ্রি পিডিএফ দিব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7602061794। আরেকবার বলছি, 7602061794। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 1794, এই নাম্বারে তুমি আমাকে মেসেজ করো, মেসেজে একটা কোড লিখবে। মেসেজে কি লিখবে, তোমার নাম লিখবে, ঠিক আছে? তোমার নাম, তারপরে তোমার জেলার নাম, ঠিক আছে? তোমার জেলার নাম, তোমার স্কুলের নাম, তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে, ঠিক আছে? স্কুলের নাম লিখে আমাকে কোড নাম্বার পাঠাবে, আজকের এই কোড। আর যারা SLST বন্ধুরা কেউ যদি চাও, তা আপনারা খালি নিজের নাম লিখতে পারেন আর আপনার জেলার নাম লিখতে পারেন, ঠিক আছে? জেলার নাম লিখে আজকের এই কোড নাম্বার, তোমাদের বহু প্রতীক্ষিত কোড নাম্বার, এই কোড নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। লিখবে KRK 79, KRK 79, এই কোড নাম্বার KRK, বারবার বলছি, কোড নাম্বার ভুল পাঠালে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। KRK 79 এই কোড নাম্বারটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, এবং আমি এটার সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পিডিএফ তোমাদের প্রোভাইড করছি। এসো এবার দেখা যাক। তো বন্ধুরা, সালের প্রশ্ন দেখানোর আগে তোমাকে আমি অকারক পদ সম্পর্কে একটু আলোচনা করতেই হবে, না হলে কিন্তু সমস্যা হবে। তোমরা মনে রেখো, 5 মিনিটে শেষ করছি। দেখো, যে কারক বাদ দিয়ে আরও 2 ধরনের অকারক পদ আছে। অকারক পদ কাকে বলা হয়, যেই পদগুলো যেগুলো কারক নয় সেগুলোকেই অকারক পদ বলা হয়। তাহলে অকারক পদ কয় প্রকার, মনে রেখো, অকারক পদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। খুব সোজা জিনিস। সম্বন্ধ পদ কাকে বলা হয়, দেখো, সম্বন্ধ পদ বলা হয়, যেমন দেখো একটা উদাহরণ দিয়েছি আমি, রাজেশের কবিতা ছাপা হয়েছে, এবার রাজেশের নিচে দাগ দাও। রাজেশের নিচে দাগ আছে পরীক্ষায়, তো এবার এই যে দেখতে পাচ্ছ রাজেশের নিচে দাগ আছে, বলো তো কার কবিতা ছাপা হয়েছে, উত্তর আসছে রাজেশের কবিতা। কার দিয়ে তো কোনো কারক বের করা যায় না, কারক বের করতে গেলে কী লাগে, কি, কাকে, কিসের জন্য, কথা থেকে, এগুলো দিয়ে কারক বের করা যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজেশের নিচে দাগ আছে, তো যেহেতু রাজেশের নিচে দাগ আছে, তো আমরা এখানে স্পষ্ট যে এখানে আমরা কারক বের করতে পারবো না, যে কার কবিতা, কার দিয়ে তো কারক প্রশ্ন করা যায় না। তো এখন কি করতে হবে, তাহলে মনে রাখতে হবে এটা হয় সম্বন্ধ পদে আছে, না হলে সম্বোধন পদে আছে। তো এখানে যেহেতু কার সাথে সম্পর্ক আছে কবিতা ছাপার, রাজেশের কবিতা কি হয়েছে, ছাপা হয়েছে, তাহলে এখানে মনে রাখো এটা হয়ে যাবে হচ্ছে সম্বন্ধ পদ রাজেশের। তাহলে রাজেশের নিচে দাগ আছে, তাহলে মনে রাখবে যে এটা হলো সম্বন্ধ পদ। নিচে দেখো, রাহুলের দাদা কলকাতা যাবে, এখানে ক্রিয়া হচ্ছে যাবে, কে কলকাতা যাবে, রাহুলের দাদা, কিন্তু দাগ চিহ্ন কার নিচে আছে, দাগ চিহ্ন আছে
রাহুলের নিচে। তাহলে রাহুলকে কেটে দিয়ে প্রশ্ন করো তো কার দাদা কলকাতা যাবে, উত্তর আসবে রাহুলের দাদা। কিন্তু রাহুলের দাদার নিচে কি দাগ চিহ্ন আছে? রাহুলের দাদার নিচে দাগ চিহ্ন নাই। তাহলে উত্তর এখানে কি হবে? উত্তর এখানে দেখতে পাচ্ছ সম্বন্ধ পদ হবে। কেন সম্বন্ধ পদ হবে? কারণ রাহুলের সাথে যাবের কোনো সম্পর্ক নাই। এখানে যেমন দেখো রাজেশের সাথে হয়েছের কোনো সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক আছে? রাজেশের কবিতার সাথে হয়েছের সম্পর্ক, রাহুলের দাদার সাথে যাবের সম্পর্ক আছে। যে যদি সম্পর্ক না মিলে তখন মনে রাখবে সেটা হলো সম্বন্ধ পদ। সব থেকে শর্টকাট আমি তো তোমাকে বলছি। যেমন তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এখানে প্রশ্ন আছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব। ছাপিয়ে দেব হচ্ছে ছাপিয়ে দেব, প্রশ্ন করো ছাপিয়ে দেব কি ছাপিয়ে দেব? গল্প। কিন্তু কার দিয়ে তো প্রশ্ন করা যাবে না। কার দিয়ে প্রশ্ন করা যাবে কি? কার দিয়ে প্রশ্ন করা যাবে না। তো মনে রাখো যে তোমার সাথে গল্প যদি হতো তাও প্রশ্ন করা যেত, যেহেতু প্রশ্ন করা যাচ্ছে না এটা হচ্ছে হবে সম্বন্ধ পদ। আসলে ব্যাপারটা করো, আমি যতগুলো সম্বন্ধ পদ করেছি শর্টকাট, এটা কিন্তু তুমি নিয়ম বানাই ফেলো না। আবার মনে রাখো লাস্টে যদি কার দিয়ে প্রশ্ন করা যায় না, লাস্টে যদি থাকে, লাস্টে যদি কী থাকে? থাকে। এটা কিন্তু নিয়ম বানিয়ে ফেলো না, এটা আমি বলছি। আমি যতগুলো সম্বন্ধ পদ সলভ করছি বা নিয়ম অনুযায়ী, নিয়মের বাইরে এটাই সবসময় আসে। লাস্টে যদি থাকে আর প্রশ্নটা করার সময় কার প্রশ্ন মানে প্রশ্ন কার চলে আসে, কার চলে আসে। যদিও এই নিয়ে বারবার বলছি এটা কোনো নিয়ম নয়, এটা নিয়ম তুমি বানিয়ে ফেলো না, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি কার চলে আসে বা লাস্টে থাকে তাহলে বুঝে নেবা, বা কি কাকে কিসের সাহায্যে কোথা থেকে এগুলো দিয়ে প্রশ্ন করছো, প্রশ্ন করে উত্তর আসছে না, লাস্টে খালি একটাই উত্তর আসছে কার দিয়ে প্রশ্ন করে। কিন্তু কার দিয়ে তো কোনো নিয়ম নাই, তো মনে রাখবে কার দিয়ে প্রশ্ন করে যেহেতু নিয়ম নাই তাহলে এটা হয়ে যাবে সম্বন্ধ পদ। দেখো সেই অনুযায়ী আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর সেই মেয়েটি কে অপেক্ষায়? কার অপেক্ষায়? আমার অপেক্ষায়। কার? আমার অপেক্ষায়। তাহলে কার দিয়ে প্রশ্ন করেছো? সম্বন্ধপদ। যদিও কার দিয়ে প্রশ্ন করবে না তোমরা, তাই না? এখানে কি কার সাথে অপেক্ষার সাথে কার সম্পর্ক? মেয়েটির, তাই না? সেই কেস অপেক্ষায় আছে, মেয়েটি অপেক্ষায় আছে। মেয়েটি কার অপেক্ষায় আছে? আমার অপেক্ষা আছে। যেহেতু দেখবে যে ক্রিয়াপদের সাথে তার কোনো সম্পর্ক নাই, ক্রিয়াপদের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, এই যে ক্রিয়াপদ দেখছো, ক্রিয়াপদের সাথে যদি মেন যেটার নিচে দাগ আছে তার কোনো সম্পর্কই তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে সেটা মনে রাখবে সম্বন্ধ পদ। যেমন দেখো আমাদের ঘর গেছে উড়ে, এটা কবিতার লাইন আছে না তোমাদের, আমাদের ঘর গেছে উড়ে, লাস্টে আছে। আমার নিয়ম অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ লাস্টে সম্বন্ধ পদে লাস্টে কিন্তু থাকে। এটা দেখো লাস্টে দেখতে পেয়েছো। আমাদের ঘর গেছে উড়ে, কি উড়েছে? ঘর উড়েছে। কিন্তু কার? আমাদের। কার দিয়ে তো প্রশ্ন করা যাবে না। তাহলে এটা বুঝতে পার, শর্টকাট বলছি কিন্তু ভাই, পড়াশোনার জন্য যেভাবে হোক শর্টকাট মেথড ইউজ করা উচিত। লোকে যা তা বলবে তোমাকে, কিন্তু এই জিনিসটা তুমি মনে রাখলে পরীক্ষায় নাম্বারটা জাস্ট পেয়ে যাবে। আর কেন ডিটেলস হয়, ডিটেলসে যদি বলো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই টু জেড সম্বন্ধ পদ ব্যাপারটা এত সুন্দর করে আরও ক্লিয়ার করব যে একটা আধা ঘন্টার ক্লাস এই নিয়েই হবে। তো যাই হোক, আমাদের ঘর গেছে ওরে, আমার অনুযায়ী তুমি কাকে প্রশ্ন করো? কার ঘর গেছে হচ্ছে কার? আমাদের। তাহলে কার দিয়ে প্রশ্ন করলে কি? সম্বন্ধ পদ। যদিও কার দিয়ে প্রশ্ন করা যায় না, বারবার বলছি। শিশুরা খেলছিল মায়ের কোলে, এটা যেমন আমরা দিয়েছি শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশুরা খেলছিল কোথায়? কোথায় তো হবে না, কোথায়? মায়ের কথায় কখন হতো? মায়ের কলের নিচেই যদি দাগ থাকতো, খালি মায়ের নিচে দাগ আছে, তখন কি করবে? সমস্যা তোমার। তা শিশুরা খেলছিল কার কোলে? কার কোলে? মায়ের কোলে। কার দিয়ে প্রশ্ন করছো? কার দিয়ে প্রশ্ন করা যাবে না। তুমি চেষ্টা করছো জোর করে কার দিয়ে প্রশ্ন করা, তাও উত্তর তখন মিলছে, তখন সম্বন্ধপদ হবে। কারণ সম্বন্ধপদে কলের সাথে মায়ের সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে ওই জন্য সম্বন্ধপদ। এখানে দেখো তোমার সভ্যতার শেষ বাণী, তোমার লাস্টে আছে কিসের শেষ বাণী? বাণী, তোমার সভ্যতার শেষ বাণী। এই বাণীর সাথে সভ্যতার কোনো সম্পর্ক নাই। তুমি যদি সভ্যতার কোনো সম্পর্ক নাই দেখতে পারো, তাহলে বাক্যে যদি কোনো সম্পর্ক দেখতে না পারো, তাহলে মনে রাখো সেটা হয়ে যাবে সম্বন্ধপদ। বারবার উদাহরণ দিচ্ছি। লাস্টে একটা খালি মেথড মনে রাখো, লাস্টে যদি থাকে আর কারকের যে নিয়মগুলো আছে, কি কাকে বলে, কাকে কিসের দ্বারা কিসের সাহায্যে প্রশ্ন করে উত্তর না পাও, তাহলে ঝকঝক করে মনে রাখবে সেটা হচ্ছে সম্বন্ধপদ। তো এটা যদি মনে রাখো তাহলে সম্বোধন পদটা খুবই সোজা। সম্বোধন পদ এবার দেখো তোমরা, সম্বোধন পদ কি? সম্বোধন পদ খুবই সোজা একটা জিনিস, তোমরা লক্ষ্য করো। যেমন কাউকে যখন আমরা সম্মান করে ডাক দিই, সেটাই হলো সম্বোধন করা। তুমি সম্বোধন করো তো, সম্বোধন মানে সম্মান করে, অভ্যর্থনা জানানো। কাউকে সম্মান করে ডাকছো, আহ্বান করছো, সেটাই হচ্ছে সম্বোধন পদ। যেমন বাবু ভাত খেয়েছো, এই যে বাবু বলে ওর মা ডাকছে, সম্বোধন পদের পর প্রায়শ কমা থাকে, এই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারো। বাবু ভাত খেয়েছো, এই যে বাবু বলে ওকে ডাকলাম, আহ্বান করলাম, এই জন্য বাবু শব্দটা নিচে যদি দাগ থাকে তাহলে ওটা কী হয়ে যাবে? সম্বোধন পদ। যেমন চাচা বাড়ি যাবে,
চাচাকে তুমি ডাকছো, চাচা, ও চাচা, চাচা বাড়ি যাবে, এই যে চাচা ব্যাপারটা বুঝতে পারছো, তাহলে চাচাকে কী করছো তুমি, সম্বোধন করছো। এটা কিন্তু কারক নয়, এটা পদ। তাহলে চাচা কোন পদ, সম্বোধন পদ। যেমন এই যে ওরে ভাই তুমি কি ভাত খেয়েছো, ওরে ভাইয়ের নিচে যদি দাগ থাকে, দেখো দাগটা কার নিচে থাকবে, ওরে ভাইয়ের নিচে দাগ থাকবে। তো তুমি প্রশ্ন ডাকছো না ওকে, ওরে ভাই তুমি কি ভাত খেয়েছো, তাহলে ওরে ভাই দিয়ে যে ডাকলে, তো ওরে ভাইটা হয়ে যাবে হচ্ছে সম্বোধন পদ, যেটা দিয়ে ডাকবে। মূলত একটা কমাও খুঁজে পাতে পারো, যদি না থাকে তাহলে বুঝবে যে সেখানে কিছু না কিছু একটা আছে আর তুমি ডাকছো। যেমন আমরা জ্ঞানচক্ষুতে পড়ছি, ছোটো মাসি ভালো হবে না বলছি, ছোটো মাসি, আমি কি করে তাকে ডাকলাম, ছোট্ট মাসি করে ডাকলাম, আদর করে যেভাবে হোক আমি ডেকেছি, ছোট্ট মাসি ভালো হবে না বলছি, তাহলে ছোট্ট মাসিটা হয়ে যাবে কি সম্বোধন পদ। বধুরা প্রদীপ তুলে ধর, প্রলয় উল্লাস থেকে দিয়েছে না, বধুরা ডাকছে, বধুরা ও বধুরা তোমরা প্রদীপ তুলে ধরো, তাহলে বধুরা কী হয়ে যাবে, বধুরা হয়ে যাবে সম্বোধন পদ। তাহলে আমি যদি বলি স্যার আজকে ক্লাস করাবেন না, স্যারের নিচে যদি দাগ থাকে তাহলে স্যার কী হয়ে যাবে, উত্তরে তোমরা লিখবে। অথবা ওগো শুনছো তুমি কি স্কুল যাবে না, তো ওগোর নিচে যদি দাগ থাকে তাহলে কী হবে, ওগো তুমি শুনছো, তাহলে ওগো হয়ে যাবে কি, এটা নিচে লিখবা। আরেকটা বলে দিচ্ছি, ওরে আজ তোরা যাস না ঘরের বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন আছে না, ওরে আজ তোরা যাস না ঘরের বাইরে, ওরের নিচে যদি দাগ থাকে তাহলে কি হবে, ওরের নিচে যদি দাগ থাকে তাহলে সেটা হয়ে যাবে সম্বোধন পদ। আশা করছি সম্বন্ধ এবং সম্বোধন পদের মধ্যে তোমার কোনো ডাউট থাকার কথা নয়, তাই না? এটা জোর করে যদি কার দিয়ে প্রশ্ন করার চেষ্টা করো, যদিও গ্রামারের কোনো নিয়ম না, বারবার আমি রিস্ক নিচ্ছি না, এটা আমি অফলাইনের ছেলেদের এমনি বলেই দিই যাতে করে ওরা পরীক্ষায় ভুল না করে। এটা হচ্ছে সম্বন্ধ পদের ক্ষেত্রে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এখন আমরা মহান প্রতীক্ষিত চেষ্টা করছি কি করার, সেই মাধ্যমিকের প্রশ্নগুলো, প্রশ্নপত্রে অ্যান্সার সহ তোমাকে লাইভ দেখানোর। চলো তাহলে এগুলো এবার দেখার চেষ্টা করো। তুমি অটোমেটিক আনসার করতে পারবে। দেখো 2024-এর প্রথম যেটা তোমাকে দেখাছিলাম, ভয় পেয়েছিলে না, এখন ভয়ের কোনো কাজ নাই। দেখো নমিপুত্র পিতার চরণে আছে, তো পিতার নিচে দাগ আছে, তো দেখো প্রশ্ন করো নমিপুত্র কার চরণে, কার দিয়ে প্রশ্ন করা যায় না, কারণ কার দিয়ে কে, কি, কাকে, কথায়, কিসের সাহায্যে, এই দিয়ে প্রশ্ন করা যায়, কার দিয়ে তো প্রশ্ন করা যায় না, কার দিয়ে কোনো কারক নাই। তো মনে রাখবে এটা অকারক পদ, তাহলে হয় হবে সম্বোধন পদ, না হলে হবে সম্বন্ধ পদ। আর তোমাকে আমি ভালো করে বলেছি সম্বোধন পদ কাকে বলে, যখন কাউকে ডাকবি, ও চাচা কেমন আছো, ও ভাই বাড়ি গেছো, সম্বোধন পদ, এগুলোকে সম্বোধন পদ বলা হয়। সম্বোধন মানে ডাকা, আর এটা দেখো এটাতে কোনো সম্বোধন পদ নাই, অর্থাৎ এটা যেহেতু অকারক পদ তাহলে সম্বোধন পদ তো হবে না, তাহলে এটা অবশ্যই কী হবে, সম্বন্ধ পদ হবে। কারণ কার দিয়ে তো প্রশ্ন করা যায় না, এখানে সম্বন্ধ করা হয়েছে, নমিপুত্র পিতার চরণে, আসলে পুত্র পিতার চরণে হবে, তো এই জন্য এটা হয়ে যাবে সম্বন্ধ পদ। অকারক পদের সম্বন্ধ পদটা একটু গিয়ে এখনই দেখো, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ক্লিয়ার? তো 2023-এ প্রশ্ন কি এসেছে দেখো, 10-10 অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে, মনে আছে তোমার? প্রযোজক কর্তা বুঝাইছি, তাই না? কর্তৃকারকের 4 প্রকার, তার মধ্যে এই কর্তাগুলো। তো অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, মানে আমি কাজ বলছি, তুমি কাজ করছো, তোমরা জানো যে কাজ করে বড় জনকে আমি কি বলেছি, প্রযোজক, ও বেশি ওয়ার্ড নিবে, বেশি শব্দ নিবে। আর যে ছোট তাকে আমি কি বলেছি, তাকে আমি বলেছি প্রযোজ্য, তাকে আমি প্রযোজ্য বলেছি। তো এখানে কি বলছি, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে, অন্যের পরিচালনা করে। আমি বললাম রাজিক স্যার ছাত্রদের পড়াচ্ছেন, মনে আছে? তুমি পড়ছো, তাহলে তুমি কি প্রযোজ্য কর্তা, তুমি ছোট না, অন্যের পরিচালনায় তুমি কাজ করছো, তাহলে এটা হয়ে যাবে তাহলে কি প্রযোজ্য কর্তা। ক্লিয়ার? কত ভয় ছিল না? ভয় নেই। 1-11 দেখো কি আছে, আমাদের ইতিহাস নেই, ইতিহাসের নিচে দাগ আছে, কেটে দাও। আমাদের কি নেই, আমাদের ইতিহাস নেই, তাহলে কি হয়ে যাবে, কর্ম কারক হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে ভিডিওতে বলেছিলাম আমি, এটা 2022 সালের উত্তরটা কী হবে দেখো, কলমে কায়স্থ চিহ্ন, অবশ্যই কলমের নিচে দাগ আছে, কলমকে দাও কেটে। তো প্রশ্ন করো কলমে কায়স্থ চিহ্ন মানে কিসের সাহায্যে কায়স্থ চিনি, কিসের সাহায্যে, কলমের সাহায্যে। এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে লিখে না, কলমে লিখি, কিসের সাহায্যে লিখি, কলমের সাহায্যে লিখি। তো কলমে কায়স্থ চিনি কিসের সাহায্যে, আর কিসের সাহায্যে দিয়ে প্রশ্ন করলে কোন কারক, করণ কারক। তোমাদের সেই করণ কারকের উত্তর হয়ে গেল করণ কারক। চলো তাহলে ভিডিও শুরুতে আমি বলেছিলাম 2020 সালে ঘটনা, 2020 সালে কী এসেছিলো, ঈশ্ববের মেজাজ চলে গেল। তাহলে মেজাজের আছে, মেজাজের নিচে কাটা দাও, কেটে দিলে। তারপর প্রশ্ন করো ঈশ্ববের কী চলে গেল, কি উত্তর, মেজাজ। কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তাকে কর্মকারক বলে, তাহলে এটা উত্তর হয়ে যাবে কর্মকারক।
তাহলে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম 2018 কথা। তো 2018 কি এসেছে? রাজায় রাজায় যুদ্ধ হয়। তোমরা জানো আমি বলেছিলাম একটা বাক্যে যদি দুজন কর্তা হয়, এখানে দুটা কর্তা না, রাজা একটা আবার রাজা একটা, দুটা কর্তা, তাহলে এটা কি হবে উত্তর? এটা হবে বেতিহার কর্তা। মনে আছে আমাদের কর্তৃকারক 4 প্রকারের আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম, এক প্রকার বেতিহার কর্তা, সাপ মহিষে এক এক খয়ালে বাঘ মহিষে এক ঘাটে জল খায় না, তাই না? বাঘ একজন মহিষ একজন, দুজন আছে ওই জন্য বেতিহার কর্তা। রাজায় রাজা দুজন আছে ওই জন্য এটা হয়ে যাবে বেতিহার কর্তা, মনে থাকে যেন। তো যাই হোক, শুরুতে আমি বলেছিলাম না 2025-এর এইটা, বুলবুলিতে ধান খেয়েছে। দেখো বুলবুলিতে ধান খেয়েছে, কার নিচে দাগ আছে? আরে দাগ নাই স্যার, আরে দাগ আছে। এবার একটু চালাকি করেছে, তো আমরা স্মার্টলি উত্তর দেবো। কি নিচে কি লিখেছে? বুলবুলিতের সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? যে যুক্ত হোক, মানে বুলবুলির কথাটাকে তারা দাগ দিয়েছে, তাকে তোমাকে বলে দিয়েছে বুলবুলিতে। তো এখানে ক্রিয়াকে দেখো তো, ক্রিয়াকে, ক্রিয়া হচ্ছে খাওয়া দাওয়া করা, খেয়েছে, তাই না? খেয়েছে, কে খেয়েছে? কে ধান খেয়েছে বাবু বলতো? কে ধান খেয়েছে? বুলবুলি। কে ধান খেয়েছে? বুলবুলি ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে। তাহলে কোনো তো খাওয়ার কাজটা কে করছে? আমরা জানি খাওয়ার কাজটা বুলবুলি করছে। আর কোনো বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাও, সেটাই হবে কি? সেটাই হয়ে যাবে আমাদের কর্তৃকারক। তাহলে 2025 সালে যে প্রশ্নটা এসেছিল তার উত্তর কি হবে? তার উত্তরটা মোটা করে আমি উত্তর লিখে দেবো, তার উত্তরটা হবে আমাদের কর্তৃকারক, তাই না? অপশান বি হবে সঠিক উত্তর। আর একইভাবে তোমরা যদি বিভক্তির ক্লাস চাও তাহলে কমেন্টে আমাকে বারবার লিখো বিভক্তির ক্লাস চাই স্যার, অথবা আর যেগুলো প্রশ্ন আমি করলাম তোমাকে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি অবশ্যই আমাকে নিচে জানাবে। আরেকটা কথা, কোড নাম্বারটা পাঠাতে ভুলো না, আমি ফ্রি পিডিএফটা দেবো, তাই না? তারপরে আমি একটা তোমাদের জন্য প্রশ্ন রাখছি, সেই প্রশ্নটা তুমি অবশ্যই কমেন্টে সবাই লিখবে, এর উত্তরটা কী হবে, তাই না? আমি যদি বলি আমাদের পথ নেই, পথ নেই, আমাদের কি নেই? আমাদের পথ নেই, আমাদের পথ নেই, এই প্রশ্নটা দিয়েছি, পথের নিচে দাগ আছে, আমাদের পথের নিচে দাগ আছে। এবার আমাকে উত্তর লিখে পাঠাও কমেন্টে যে পথ কোন কারক হবে। অপশান দিচ্ছি তোমাকে, কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক না অপদান কারক। নিচে সঠিক উত্তরটা লিখে আমাকে জানাবে। আমাদের পথ নেই, পথের নিচে দাগ আছে। আশা করছি ততক্ষণে তোমরা অনেক 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 ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, শুভ থাকবে। এটা স্বাধীনতার মাস, স্বাধীনতায় থাকবে এবং সুন্দর করে পড়াশোনা এগিয়ে যাবে। এবং আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই নিচে জানাবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে। অনেক কষ্ট করেই ভিডিওটি বানানো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।